এখন বুঝিয়ে কোনো লাভ নেই। তোর ভাই অনেকবারও ভুল করে ফেলেছে, এর জন্য ওকে পস্তাতে হবে। আর কয়েক মিনিট অপেক্ষা কর, দেখ কি হয়। আমি আমার বাম হাত দিয়ে জান্নাতের থেকে হাত ছাড়িয়ে নিয়ে সামনের দিকে এগোতে লাগলাম। আমাকে এগিয়ে আসতে দেখে সেই ছেলেটা দৌড়ে আমার কাছে এসে আমার বুকে ঘুষি মারতে যাবে, কিন্তু আমি তার আগে লাফ দিয়ে ছেলেটার মাথায় আঘাত করলাম। ব্যাস, এটুকুতেই শেষ, খেল খতম। আমার এমন ভয়ঙ্কর রূপ দেখে ছেলেগুলো একে অপরের দিকে তাকিয়ে দেখতে লাগলো। কলেজের বাকি স্টুডেন্ট গুলো যে এতে খুব খুশি হয়েছে সেটা তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে। হয়তো অনেকদিন ধরে সকলে অতিষ্ঠ হয়ে আছে এদের জন্য। এর মধ্যে কলেজের প্রিন্সিপালও চলে এসেছে, তিনিও দর্শকের মতো সবকিছু দেখতেছেন। আর কারো ইচ্ছে থাকলে সামনে আয়, না হলে আমাকে সামনে আসতে হবে। কিরে, তোরা হা করে দেখছিস কি? মার শালারে। এই কথা শুনে বাকি চারজন একসাথে আমার দিকে দৌড়ে আসতে লাগলো। আমি আমার ডান পাশে একটা লাঠি পড়ে থাকতে দেখলাম, আর দেরি না করে লাঠিটা আমি হাতে তুলে নিলাম। 30 সেকেন্ড পরে সবগুলো ছেলে মাটিতে লুটিয়ে পড়ে আছে, শুধু ওদের বস বাদে। এই 30 সেকেন্ডে নিজের ইচ্ছে মতো সবগুলো ছেলের উপরে লাঠি চালিয়েছি। অনেকদিন ধরে এমন ফাইট করি না, তাই একটু বেশি তেজ আছে শরীরে। আর তাছাড়া প্রায় একটা বছর ধরে সমস্ত ফাইট নিজের আওতায় এনেছি, সেগুলো এত সহজে ভুলে গেলে চলবে? সামনে দাঁড়িয়ে দেখি ছেলেগুলোর বস থরথর করে কাঁপতেছে। তুই ওখানে দাঁড়িয়ে থাকবি নাকি আমি তোর কাছে আসবো? দেখ, তুই কিন্তু আমাকে চিনিস না। আমি এনামুল ভাইয়ের লোক। আমার সাথে টক্কর নিস না, পরে পস্তাতে হবে। আমাকে এখান থেকে যেতে দে। আচ্ছা বলতো, আমি তোদেরকে কিছু না বলে এইভাবে মারতেছি কেন? কোনো শত্রুতা আছে হয়তো তোর সাথে। ভুল, একদম ভুল। আমি পিছে ঘুরে তাকালাম এবং হাত দিয়ে জান্নাতকে দেখিয়ে বললাম, এই যেকে চিনিস, এটা আমার বোন হয়। আর তোরা একটু আগে আমার বোনকে উদ্দেশ্য করে বাজে কথা বলেছিস। বিশ্বাস কর ভাই, আমার তখন খুব মেজাজ খারাপ হয়ে যায়। আমিও একসময় কলেজে পড়েছি, মেয়েদের পিছে আমার অনেক বন্ধুরা ঘুরেছে। অবশ্য আমিও সাথে থাকতাম, কিন্তু কখনো তোদের মতো এমন ইফটিজিং করতাম না। নিজেদের সীমারেখার মধ্যে থাকতাম সব সময়। কিন্তু তোরা একবার নিজেই নিজেকে প্রশ্ন করে দেখ, তোর বোনের সাথে যদি এমন কেউ করতো তাহলে তুই কি করতি? আরে সবাই যদি বোন হয় তাহলে গার্লফ্রেন্ড হবে কে? জাস্ট 1 মিনিট, একটু ভালোভাবে কথা বললাম, ব্যাস তুই তো একদম মাথায় উঠে গেলি। ভেবেছিলাম তোকে বুঝিয়ে বলবো, কিন্তু তোদের মতো কুত্তাদের মুখের ভাষাই নয়, হাতের ভাষায় বোঝাতে হয়। এটা বলে ছেলেটার কাছে গিয়ে নিজের সর্বশক্তি দিয়ে ওর মুখ বরাবর থাপ্পড় দিলাম। সাথে সাথে নাক মুখ থেকে রক্ত বের হয়ে গেল, আর ছেলেটা মাটিতে পড়ে গেল। এরপর আমি ওর জামা ধরে মাটি থেকে তুলে পাশের একটা বেঞ্চের উপরে ছুঁড়ে মারলাম। বেঞ্চটা ভেঙে গেল। এরপর আমি ওর কাছে গিয়ে বললাম, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাল্লাহ, আর তোর চিন্তা করতে হবে না, আমি এখানেই আছি, তোর ছেলেপেলের জন্য অপেক্ষা করতেছি। ঠিক তখনই 5-6টা বাইকে করে কিছু ছেলেপেলে আমার সামনে এসে থামলো। সকলের হাতে হকি স্টিক আছে। আমি তো এটার জন্য অপেক্ষা করতেছিলাম। ফাইট করার ক্ষেত্রে এই হকি স্টিকটা আমার খুব ভালো লাগে, এটার সঠিক ব্যবহার আমি খুব ভালো করেই জানি। আমার সামনে আনুমানিক 10 জনের বেশি ছেলে দাঁড়িয়ে আছে। কি রে, খুব হিরো হয়ে গেছিস মাত্র কয়েকটাকে মেরে। আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, কথা কম কাজ বেশি, দেরি করিস না, তাড়াতাড়ি আয়। 2টা ছেলে একসাথে হকি স্টিক নিয়ে আমার দিকে ছুটে এলো। আমার উপরে আঘাত করতে যাবে, তখনই আমি 2 হাত দিয়ে হকি স্টিক ধরে ফেললাম এবং এক ঝটকায় হকি স্টিক আমার হাতে নিয়ে চালানো শুরু করলাম। 5 মিনিট পরে প্রায় 15-20টা ছেলে মাটিতে লুটিয়ে আছে, সকলের গায়ে রক্ত লেগে আছে, আর আমার সাদা জামাটা রক্ত লেগে কিছু জায়গা লাল হয়ে আছে। চিন্তার কিছু নেই, এগুলো আমার রক্ত না, ওদের রক্ত এগুলো। কলেজের সবাই পুরো থ হয়ে দাঁড়িয়ে আছে, কারণ একা একটা ছেলে কি করে এতগুলো ছেলে পেলেকে মেরে রক্ত বের করতে পারে? এটা তো সচরাচর দেখাই যায় না, সাধারণত ফিল্মেই এগুলো দেখা যায়। কারো মুখে কোনো কথা নেই, সারা কলেজ চুপ হয়ে আছে। আমি রক্তমাখা হাত দিয়ে আমার পকেট থেকে রুমালটা বের করে হাত মুছে নিলাম। কলেজের সকলে আমার দিকে তাকিয়ে আছে, তারা হয়তো আমার মুখ থেকে কিছু শোনার জন্য গভীর আগ্রহে দাঁড়িয়ে আছে। আমি জান্নাতের দিকে এক পলক তাকিয়ে দেখি হা করে আমার দিকে তাকিয়ে আছে। আমি শিওর এখানে জান্নাতের চেয়ে বেশি অবাক আর কেউ হয়নি, কারণ সামান্য কিছু কথা নিয়ে এখানে রক্তের বন্যা বয়ে গেছে। আপনাদের মতো কলেজ বাংলাদেশে কোথাও আছে কিনা আমার সঠিক জানা নেই। আরে ভাই, এটা কি কোনো কলেজ যেখানে কোথা থেকে কয়েকটা ছেলে এসে রাজত্ব করে, মেয়েদের যা ইচ্ছা তাই বলে, কিন্তু কেউ কিছু বলতে সাহস পায় না? বাহ, কি সুন্দর কলেজ। আজকে এখানে যেগুলো হয়েছে সেগুলো সবাই ভুলে যান, কারণ ভাববেন না আমি রোজ রোজ এসে এখানে আপনাদেরকে রক্ষা করতে আসব। নিজেকে রক্ষা নিজেকেই করতে হয়। আজকে এখানে আমি কাউকেই কিছু বলতাম না, যদি না আমার বোনকে ওরা এই কথাগুলো বলতো। আজকে আমি
শুরু করে দিয়ে গেলাম। এরপর থেকে আপনারা এটার শেষ দেখে ছাড়বেন। যদি কেউ কাউকে খারাপ উদ্দেশ্য করে কিছু বলে তাহলে সবাই একসাথে এমনভাবে মারবেন যেন আর উঠে দাঁড়াতে না পারে, কারণ কলেজটা আপনাদের, কোনো গুন্ডার না। আমি এইটুকু বলে চুপ হয়ে গেলাম। আমি চুপ হওয়ার সাথে সাথে করতালির রোল পড়ে গেল। সকলের মুখে হাসি ফুটে উঠল। স্যার আমি এসে গেছি। আমি নাজবুলের কণ্ঠ টের পেয়ে পিছে তাকালাম। পিছে তাকিয়ে দেখি সে প্যান্ট শার্ট পরে আমার সামনে দাঁড়িয়ে আছে। না, তোমাকে দিয়ে কোনো কাজ হবে না, এত লেট কেউ করে? স্যার আমি জানি তো আপনি একাই 100, তাই একটু লেট করে এলাম। স্যার আমি আর দেরি করব না, চলুন বাসায় গিয়ে পরিষ্কার হয়ে নেবেন, সব জায়গাতেই রক্ত লেগে আছে। আমি নাজমুলের বাইকের পিছে উঠতে যাব তখনই পুলিশের গাড়ি আমার সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে শিমলা বের হলো। আমাকে এই অবস্থায় দেখে শিমলার চোখ বড় বড় হয়ে গেছে। You are under arrest, Mr. Imon. আমি হাসি মুখে কিছুই না বলে পুলিশের গাড়িতে গিয়ে বসলাম আর নাজমুলের দিকে তাকিয়ে বললাম, তেমন কিছু না, তুমি জাস্ট স্যারকে একটা ফোন করে আমার কথা জানিয়ে দিও, আর কিছু করার দরকার হবে না। ওকে স্যার। এরপর আমাকে গাড়িতে করে থানায় নিয়ে আসা হলো। গাড়িতে আমি কোনো কথা বলি নাই, আমি জেলের ভিতরে মেঝেতে বসে আছি। তখনই শিমলা জেলের তালা খুলে আমার সামনে এসে দাঁড়ালো। আমি ভেবেছিলাম তুই একটা বাটপার, কিন্তু তুই তো আস্ত একটা গুন্ডা। তা না হলে এমন করে কেউ কাউকে মারতে পারে, সেটাও আবার এতগুলো ছেলেকে একা পিটিয়েছিস। আল্লাহ তোকে কি দিয়ে বানিয়েছে? দেখুন, আমার মাথা কিন্তু এমনিতেই গরম আছে, সো না জেনে শুনে কোনো খারাপ মন্তব্য করবেন না। আমি ভয় পেয়ে গেছি, দেখব এইবার তুই থানা থেকে বের হস কিভাবে। আমি কিছু না বলে মুচকে একটা হাসি দিলাম। শিমলা জেলের ভিতর থেকে বেরিয়ে মনে মনে বলতে লাগলো, আল্লাহ, এই ছেলেটার মধ্যে কি এমন আছে যা বারবার আমাকে কাছে টানতেছে? আমি কিভাবে শ্রাবণকে ভুলে যেতে পারি, তাও আবার একটা আসামির কথা চিন্তা করে? আমার কি হয়ে গেছে আমি নিজেও বুঝতেছি না। আমি বারবার মনে হচ্ছে কোথাও অনেক বড় একটা রহস্য আছে। না, আমাকে এই ছেলের সম্পর্কে সবকিছু জানতে হবে। কোথায় ছিল এতদিন, আর হুট করে কোথা থেকে খুলনা এসে এসব করতেছে? আমাকে জানতে হবে সবকিছু জানতে হবে। নিজের কেবিনের চেয়ারে বসে শিমলা এগুলো ভাবতেছিল। ঠিক তখনই তার ফোনে একটা কল আসে। নাম্বার দেখে শিমলা দাঁড়িয়ে যায় আর ফোনটা রিসিভ করে। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি মাত্র যাকে গ্রেপ্তার করে এনেছেন তাকে এখনই থানা থেকে ছেড়ে দিন। শিমলা এমন কথা শুনে খুব অবাক হয় আর বলে, স্যার আপনি জানেন না এই ছেলেটা একা? আমি কিছু শুনতে চাই না, আপনি তাকে এখনই ছেড়ে দিন। কিন্তু কোনো কিন্তু না, আপনাকে যেটা বলা হয়েছে সেটা করুন। ওকে স্যার। এরপর শিমলা ফোনটা ছুঁড়ে ফেলে দিল আর ভাবতে লাগলো, কে এই ছেলে যে এত মারপিট করেও থানা থেকে ছাড়া পেয়ে যাচ্ছে এত সহজে? আর কোন সাধারণ ছেলের পক্ষে তো আর এতগুলো ছেলেকে একা মানা সম্ভব না। তাহলে এগুলো কি হচ্ছে কিছুই বুঝতেছি না আমি। শিমলা নিজে চাবি নিয়ে দরজা খুলে দিল। আমি শিমলার দিকে তাকিয়ে বললাম, রেডি থাকেন, আবার খুব শীঘ্রই দেখা হতে যাচ্ছে। আর আপনার এমন কোনো ক্ষমতা নেই যে আপনি আমাকে 10 মিনিটে জেলের ভিতরে আটকে রাখবেন। আমি এরপর থানা থেকে বেরিয়ে গেলাম। এদিকে জান্নাত আর জান্নাতের ভাইয়া কলেজ থেকে বেরিয়ে থানার উদ্দেশ্যে রওনা দেয়। কারণটা হচ্ছে আমাকে থানা থেকে বের করতে যাচ্ছে, সাথে নাজমুল আছে। এদিকে নাজমুল তো জানে আমার কিছু হবে না। থানায় এসে ভাইয়া জান্নাত সোজা শিমলার কেবিনের দিকে যায়। শিমলা ভাইয়া আর জান্নাতকে দেখে দাঁড়িয়ে পড়ে আর বলে, আরে ভাইয়া আপনি এখানে? জান্নাত কোনো সমস্যা হয়েছে? আপু অনেক বড় সমস্যা হয়েছে। তার আগে বলুন ইমন ভাইয়া কোথায়? ইমন? তুমি কোন ইমনের কথা বলতেছো? আপু তুমি একটু আগে যাকে কলেজ থেকে গ্রেফতার করে এনেছো, আমি সেই ইমনের কথা বলতেছি। হোয়াট? এই গুন্ডাটাকে তুমি ভাইয়া বলতেছো? আপু তুমি সবকিছু জানো না ভাইয়ার সম্পর্কে, তাই এমন বলতেছো। ভাইয়া আসলে অনেক ভালো। আমি তোমাকে বলছিলাম না যে আমি ঢাকা থেকে বাড়ি আসার সময় আমাকে একজন হেল্প করেছিল? সে আর কেউই নয়, এই ইমন ভাইয়াই। আর আজকে কলেজে যে গন্ডগোল হয়েছে সেটা ভাইয়া আমার জন্যই করেছে। এখন তুমি বলো ভাইয়া গুন্ডা নাকি অন্য কিছু? জান্নাতের কথা শুনে শিমলা পুরো চুপ হয়ে গেছে। তার কাছে সবকিছু কেমন যেন লাগতেছে। শিমলা আপু, জান্নাত একদম ঠিক বলছে, আমিও সবটা জানি। এরপর ভাইয়া সবটা খুলে বলল যে কলেজে কি কি হয়েছে। সবটা শোনার পরে শিমলা বলল, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া ওনার একদম ঠিক হয়নি। আমরা অনেক বারণ করেছিলাম কিন্তু শোনে নাই। কিন্তু আপু এখানে তো ভাইয়াকে দেখতে পাচ্ছি না, ভাইয়াকে কই রাখছেন?
তোমার ভাইয়া একটু আগে বেরিয়ে গেছে। কিন্তু কি করে? সেইটাই তো আমিও বুঝতেছি না। উপর মহল থেকে নির্দেশ দিয়েছে তাকে ছেড়ে দেওয়ার জন্য, তাই আমিও ছেড়ে দিয়েছি। আমি তো আগেই জানতাম স্যারকে ধরে রাখা এত সহজ হবে না। এই তুমি কে? আর তুমি ইমনকে স্যার স্যার বলতেছো কেন? সিমরার এমন কথা শুনে জান্নাত ও ভাইয়া দুইজন নাজমুলের দিকে তাকালো। নাজমুল একটু ভ্যাবাচাকা খেয়ে গেল। নাজমুল শান্ত হয়ে বলল, ওহ সরি, ভুলে স্যার বলে ফেলেছি। ইমন তো আমার ভাই হয়। নাজমুলের এমন কথায় কারো সন্দেহ না হলেও জান্নাত ঠিকই সন্দেহ করে। এখানে ভাইয়া আর সিমরা না থাকলে জান্নাত ঠিকই নাজমুলকে জিজ্ঞেস করত, কিন্তু সকলের সামনে বসে করলো না। কিছুক্ষণ পরে জান্নাত, ভাইয়া আর নাজমুল একসাথে থানা থেকে বের হয়ে যায়। এরপর নাজমুল ওর বাসার উদ্দেশ্যে রওনা দেয়। নাজমুল যাওয়ার আগে ওর কাছ থেকে জান্নাত ইমনের বাসার ঠিকানা নিয়ে নেয়। কারণটা না হয় পরেই বললাম, যে কি কারণে জান্নাত শ্রাবণের বা ইমনের বাসার নম্বর নেয়। রাস্তা দিয়ে জান্নাত আর ভাইয়া হেঁটে হেঁটে বাসায় যাচ্ছে। তখন হঠাৎ জান্নাত বলে ওঠে, ভাইয়া, আমার না বারবার একটা জিনিস মনে হচ্ছে। তোর আবার কি মনে হচ্ছে? না মানে, আমার মনে হচ্ছে ইমন ভাইয়া আমার খুব আপন কেউ। কেন জানি মনে হচ্ছে এটাই আমার শ্রাবণ ভাইয়া। আজকে যখন মারামারি করার সময় ভাইয়া বলেছিলাম আমি তার বোন, তখন আমার অনেক ভালো লেগেছিল। মনে হয়েছিল এটাই আমার আপন ভাইয়া। তুই ঠিক বলেছিস। তাছাড়া আমারও মনে হয়েছিল ওকে আমি কোথায় যেন দেখেছি। এরপর আমি ভালো করে লক্ষ্য করি। লক্ষ্য করে কি বুঝলে ভাইয়া? ভালোভাবে খেয়াল করলেই তুইও বুঝতে পারতি। ইমনের মুখে দাড়িগুলো যদি না থাকে আর চুলগুলো যদি ছোট ছোট থাকে, তাহলে ওকে পুরো শ্রাবণের মতো দেখতে লাগে। ভাইয়া, কোনোভাবে এটা আমার শ্রাবণ ভাইয়া নয় তো? তা কি করে হবে? একরকম দেখতে হলে তো আর সে আমাদের ভাই হবে না। ভাইয়া, ভালোভাবে খেয়াল করলে দেখা যাবে যে নামের সাথেও মিল আছে। কিরে, এই ছেলেটার নাম তো ইমন আর আমাদের ভাইয়ের নাম তো শ্রাবণ। এত তাড়াতাড়ি ভুলে গেলে? শ্রাবণ আহমেদ ইমন কার নাম? এটা তো আমি আগে খেয়াল করিনি। তুমি আর কথা না বলে বাসায় চলো, কাজ আছে অনেক। চল। এদিকে এনামুল তার গোডাউন ঘরে বসে আছে। তার সামনে প্রায় 25 জনের বেশি ছেলে পেলে। এগুলো সব তার লোক, কিন্তু এখানে উপস্থিত সকলেরই হাতে পায়ে নাকে ইত্যাদি জায়গায় ব্যান্ডেজ করা। এমনিতেই আজ সকালে প্রাণে বেঁচে গেছে এনামুল হক, আর এদিকে আবার তার ছেলে পুলেদের কেউ মেরে তক্তা বানিয়ে দিয়েছে। এইরকম সাহস আজ পর্যন্ত তার সাথে কেউ দেখায়নি। এনামুল হক খুবই গম্ভীর গলায় সকলকে উদ্দেশ্য করে বলল, আজ পর্যন্ত কেউ আমার ছেলেপুরুদের কলেজের ভিতরে বসে মারার তো দূরের কথা, চোখে চোখ রেখে কথা বলতে সাহস পাইনি। কিন্তু আজকে কে এমন এলো যে তোদের সবগুলোকে কুত্তার মতো কেলানি দিল? কি হলো, চুপ করে আছিস কেন? কথা বল, আমি উত্তর শুনতে চাই। এনামুলের এমন রূপ সচরাচর কেউ দেখে নাই, তাই সেখানে উপস্থিত সকলে খুব ভয় পেয়ে গেল। ছেলেগুলোর মধ্য থেকে যে লিডার, সে সামনে এসে বলল, ভাই আমরা অনেক চেষ্টা করছি কিন্তু পারি নাই। এর থেকে ভালো হবে যদি আমরা ছেলেটার কাছে থেকে দূরে থাকি। এমন কথা শুনে এনামুল একটা হাসি দিল আর বলল, এই না হলে আমার চামচা। এটা বলেই তার হাতে থাকা বন্দুক দিয়ে ছেলেটার বুকে 6 থেকে 7টার বেশি গুলি করলো। ছেলেটার রক্ত এনামুলের মুখে এসে লাগলো। তিনি রক্ত মুছতে মুছতে বললেন, আমার এখানে কোনো ভিতর দরকার নেই। আমি ভেবেছিলাম তুই আমাকে এসে বলবি ভাই নতুন প্ল্যান বানাতে হবে, কিন্তু না, ও সেটা করে নাই। ও আরো আমার কাছে এসে আমাকে ভয় দেখায় যাতে আমি ওই ছেলেটার সাথে পাঙ্গা না নেই। ভাই চিন্তা করবে না, আমি আপনার কাছে ছেলেটাকে কুত্তার মতো টানতে টানতে নিয়ে আসবো। কে ছিল ছেলেটা, আর তোদেরকেই বা মেরেছে কেন? ভাই ইফটিজিং করতেছিলাম মেয়েদের, ঠিক তখনই কথা থেকে এসে আমাদেরকে অনেক মার মারে। পরে পুলিশ এসে ওকে ধরে নিয়ে যায়। আমার চাই ওকে, আমি চাই খুব তাড়াতাড়ি। এদিকে সিমলা তার কেবিনে বসে একভাবে তার মোবাইলের দিকে চেয়ে আছে। মোবাইল বললে ভুল হবে, সে চেয়ে আছে ইমনের ছবির দিকে, যেটা সে এনেছিল ইমনের ব্যাপারে সবকিছু জানতে। কিন্তু সেটা হলো না, বরং সিমলা এখন শুধু এই ছবিটার দিকে চেয়ে আছে আর মনে মনে বলল, কি আছে এই ছেলেটার মধ্যে যা আমাকে বারবার কাছে টানে, যে কারণে আমি ওর থেকে চোখ সরাতে পারি না। আর আজকে নিজের কানে যে কথাগুলো শুনলাম, এর ফলে এবার তো আমি আরো বড় ফ্যান হয়ে গেলাম। আচ্ছা, আমি কি কোনোভাবে এর প্রেমে পড়ে গেলাম? জানি না,
আমি কিচ্ছু জানি না, যা হবে পরে দেখা যাবে। আপাতত অফিসের কাজে মন দেই। এভাবে সবাই সবার মতো কাজ করতে লাগলো। আমি জেল থেকে ছাড়া পেয়ে এসে আগে স্নান করে ফ্রেশ হয়ে নিল। এরপর ফোনে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা সেরে নিলাম। মোবাইলে তাকিয়ে দেখি বিকাল 4টা বেজে গেছে। আমি আর কিছু না ভেবে সোজা ঘুমের দেশে চলে গেলাম। এইভাবে 4 দিন কেটে গেল। এই 4 দিন বাসা থেকে বের হইনি। বাসার ভিতরে বসেই সবকিছু করেছি মানে আমার এক ফ্রেন্ড আছে, ও সিআইডি অফিসার। ও একটা কাজে অনেকদিন ধরে আটকে ছিল, তাই ও আমাকে ফোন করে হেল্প করার জন্য। আমিও এই কয়েকদিন ওই কাজে মন দেই আর কাজটা সম্পূর্ণ করি। এত কাজ ছিল এই 4 দিন যে বাসা থেকে বের হতে পারি নাই। মাঝে মাঝে বন্ধুরা বাসায় এসে আড্ডা দিয়ে গেছে, আর নাজমন তো প্রায়ই আমার সাথে বসে কাজ করত। অপরদিকে শিমলা অনেক অস্থির হয়ে আছে, নিজের কেবিনে বসে গভীর চিন্তাতে ডুবে আছে। আজকে 4 দিন হলো সে ইমনকে দেখে না, আর তার মনটা পুরো খারাপ হয়ে গেছে। নিজেই নিজেকে বলতে লাগলো, আচ্ছা কোথায় আছি ইমন? ও কি এখান থেকে চলে গেল? না না, তা হতে পারে না। কিন্তু আমার মনটা যে বারবার বলতেছে ইমনের সাথে অনেক বড় কিছু হতে চলেছে। এনামুলের লোকগুলো কি ইমনের কোনো ক্ষতি করে দিবে? না, আমাকে আজকেই ইমনের সাথে দেখা করতে হবে। সবকিছু খোলামেলা ভাবে বলতে হবে ওকে। কিন্তু আমি এমন করতেছি কেন? কি হয় ইমন আমার? হায় আল্লাহ, কি হচ্ছে এটা আমার সাথে? অবশেষে আমি কিনা একটা গুন্ডার প্রেমে পড়লাম? না না, গুন্ডা হবে কেন? ও তো খুব ভালো একটা ছেলে, শুধু একটা বাজে অভ্যাস আছে, ওগুলো আমি ঠিক করে নিব। শিমলা এগুলো ভেবে নিজেই হেসে দিল। ভাইয়া, দেখতে দেখতে 8 বছর পার হয়ে গেল। বোন, চিন্তা করিস না, আমাদের ভাই একদিন ঠিকই আমাদের কাছে ফিরে আসবে। সেই দিন কেন যে ছেলেটাকে এভাবে বকতে গেলাম, আমি কিছু না বললে হয়তো ছেলেটা আজ আমাদের সাথে থাকতো। আব্বু, তুমি শুধু শুধু কেন নিজেকে দোষ দিচ্ছ? আমিও তো ওকে অনেক বকা দিয়েছি, যেগুলো আমার বকা উচিত হয়নি। ওর মনের অবস্থা তো আমরা কেউ আর জানতাম না, তাহলে কি করে বুঝতাম বলো? তোমরা তো আগে থেকেই জানতে যে আমার ছেলেটা একটু বেশি অভিমানী। আম্মু, তোমরা শুধু শুধু নিজেদের মধ্যে ঝামেলা করো না। এখন এইসব বলে কি লাভ? এগুলো বললে কি আর ভাইয়া ফিরে আসবে? আজকের দিনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দিন, তাই শুধু শুধু আজকের দিনটাকে নষ্ট করো না প্লিজ। এতক্ষণ যারা কথা বলতেছিল তারা আর কেউ নয়, তারা হচ্ছে আমার পরিবার। আর আজকে বিশেষ একটা দিন, যার কারণে সকলের আমার কথা একটু বেশি মনে পড়তেছে। স্যার, সবকিছু জানতে পেরেছি কে আপনাকে মারতে চাই। এনামুল হকের পার্সোনাল সেক্রেটারির হাতে একটা ল্যাপটপ নিয়ে দৌড়াতে এসে এনামুলের সামনে এসে এই কথাটা বলল। এনামুল হক সকাল সকাল 1 কাপ চা খাচ্ছিলেন। এমন একটা কথা শুনে সাথে সাথে হাত থেকে চায়ের কাপ রেখে দেয়, আর সেক্রেটারির দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকান তিনি। সেক্রেটারি হাতের ল্যাপটপে একটা ভিডিও অন করে তাকে দেখতে বলে। ভিডিওটা দেখে এনামুল হক বাঁকা একটা হাসি দেয় আর বলে, এতদিন অনেক নাচিয়েছিস আমায়, এবার আবার পালা, দেখ এইবার আমি কি করতে পারি। এতদিন ধরে কাজের চাপে ঠিকভাবে ঘুমাতে পারি নাই, তাই ভাবতেছি আজকে 12টা পর্যন্ত ঘুমাবো। যেই ভাবা সেই কাজ, কিন্তু কারো একজনের আমার এই ঘুম সহ্য হলো না। আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে বুঝতে পারলাম বাসার বেল বাজতেছে। ধুর, কার ভাল লাগে। ভেবেছিলাম আজকে শান্তি মতো একটু ঘুমাবো, কিন্তু ঘুম আর হলো কই। আমি বিছানা থেকে উঠে দরজার কাছে গেলাম, আর ভাবতেছি এখন আবার আমার বাসায় কে এলো। আমি মনে প্রশ্ন নিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলে একটু অবাক হলাম, কারণ দরজার সামনে আমার আপু দাঁড়িয়ে আছে। আপু একটা হাসি দিয়ে বলল, আরে ভাইয়া, আপনার এখন ঘুম ভাঙলো? কত বেলা হয়ে গেছে, কি আছে? আমি আবুলের মতো তাকিয়ে আছি। মেয়ে বলে কি? কথা শুনে মনে হচ্ছে যেন আমি তার খুব পরিচিত কেউ, রোজ আমার সাথে কথা হয়, দেখা হয়। কি হলো ভাইয়া, কথা বলেন না কেন? বুঝলাম না, হঠাৎ এই সময়ে তুমি এখানে, আর আমার বাসার ঠিকানা পেলে কই? সেসব পরে বলা যাবে। আর আমি কি বাইরেই দাঁড়িয়ে থাকবো? ভেতরে আসতে বলবেন না? ও সরি, আসো, ভিতরে আসো। এরপর জান্নাত আমার পিছু পিছু বাসার ভিতরে ঢুকলো। জান্নাতকে ড্রয়িং রুমে বসতে বললাম। আপুর দিকে খেয়াল করে দেখি বাসার ভিতরে সবকিছু খেয়াল করে করে দেখতেছে। আপু, তুমি একটু অপেক্ষা করো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ওকে ভাইয়া। এরপর আমি আমার রুমে চলে এলাম। সেখান থেকে সোজা ওয়াশরুমের ভিতরে চলে গেলাম। এরপর তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিলাম। মনে মনে চিন্তা হচ্ছে, কারণ জান্নাত কি কোনোভাবে জানতে পেরে গেছে নাকি যে আমি স্রাব। যাই হোক, এত চিন্তা করে লাভ নেই, ওর কাছে গিয়ে দেখি কি বলে। আমি ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে দেখি জান্নাত নেই, এখানেই তো বসেছিল, তাহলে কোথায় গেল? আমি আপু বলে ডাক দিলাম। কিচেনের দিক থেকে আওয়াজ এলো, তাই আমি কিচেনের দিকে গেলাম। সেখানে গিয়ে দেখি জান্নাত আমার জন্য চা বানাচ্ছে। আমি খুবই অবাক হলাম।
আপু আসলে কি করতে চাইছে? আরে আপু তুমি এখানে? আর এগুলো কি করতেছো? ভাইয়া দেখতেই তো পারতেছেন আপনার জন্য চা বানাচ্ছি, চলুন বাহিরে যাই। বাহ, তৈরি হয়ে গেছে, এই নিন। এরপর আপু আমার হাতে চায়ের কাপ ধরিয়ে দিল। আমি চায়ের কাপ হাতে নিয়ে আপুর পিছে পিছে গেলাম। ওয়াও, সেই হয়েছে আপু। ধন্যবাদ ভাইয়া, আপনি বরং চা খান, আমি আপনার বাসাটা একটু ঘুরে দেখি। আচ্ছা। এরপর আমি চা খেতে লাগলাম আর জান্নাত আমার বাসাটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। আমি তো কিছুই বুঝতেছি না, জান্নাত হঠাৎ করে আমার বাসায় এলো কেন, কি জন্য এসেছে, কতবার জিজ্ঞেস করতেছি, কিছুই বলতেছে না। 5 মিনিট পরে জান্নাত আমার কাছে এসে বসলো। বাসাটা খুব সুন্দর। ধন্যবাদ। আর এইবার তো বলো কি জন্য এসেছো, আর বাসার ঠিকানা কে দিল? বাসার ঠিকানা নাজমুলের কাছ থেকে নিয়েছি। নাজমুল? ভাইয়া, নাজমুল। আর আপনাকে আজকে সন্ধ্যায় আমাদের বাসায় যেতে হবে। তোমাদের বাসায় মানে? মানে এটা খুব সহজ, আজকে আমাদের বাসায় একটা পার্টি আছে, আপনি সেখানে যাচ্ছেন, এটাই ফাইনাল। কি পার্টি? সেটা না হয় গেলেই দেখতে পাবেন। আচ্ছা। ভাইয়া, আপনার বাসায় কে কে আছে? আর কাউকে দেখতে পাচ্ছি না যে। আপু আমার দিকে তাকিয়ে বলল। আপুর এমন কথা একটু অবাক হলাম, কি বলবো এখন, ভাবতে ভাবতে বলেই দিলাম, কেউ থাকে না, আমি একাই থাকি। মানে ঠিক বুঝলাম না। এইসব জেনে তুমি কি করবে, বাদ দাও। আচ্ছা ভাইয়া, আপনি এতদিন কই ছিলেন? কোথাও দেখতে পাইনি যে। আসলে এই কয়েকটা দিন আমি বাসা থেকে বের হইনি, একটা কাজে ব্যস্ত ছিলাম। ভাইয়া, আপনার ফেসবুক আইডির নাম বলেন তো। এই রে, এবার কি বলবো? ফেসবুক আইডিতে তো আমার সম্পূর্ণ নাম দেওয়া আছে, তাহলে এইবার কি করি? অনেকটা ভেবাচাকা খেয়ে গেলাম। আপুর দিকে তাকিয়ে দেখে আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। আমি এরপর নিজেকে ঠিক করে বললাম, না মানে আর কি, আমি ফেসবুক চালাই না। ভাইয়া, আপনি তো প্রচুর মিথ্যা বলেন। আপু আমার সামনে আমার ফোন বের করে বলল, তাহলে এটা কার ফেসবুক? আমি তো পুরাই অবাক, আমার ফোন পেলো কই? ও মনে পড়েছে, আমি তো ফোনটা রুমেই ফেলে এসেছিলাম, আর ফোনে কোনো লক ছিল না। জান্নাত হয়তো আমার রুমে গিয়ে নিয়ে এসেছে। ও হ্যাঁ, মনে পড়েছে, আছে তো। আপনাকে আমি পরে দেখে নিব, এখন বাসায় যাই, অনেক কাজ আছে। আমার সন্দেহেও যদি ঠিক হয় তাহলে খবর আছে বলে দিলাম। জান্নাত একদম আমার কাছে এসে বলল কথাগুলো। আমি তো পুরাই ভয় পেয়ে গেলাম, যেন কোনো ভিলেন মাত্র আমাকে হুমকি দিয়ে চলে গেল। জান্নাতের চলে যাওয়ার দিকে আমি তাকিয়ে রইলাম। আরে ভাই, এটা কি আমার সেই পিচ্চিয়া পোটা নাকি? দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে, আর সবচেয়ে বড় কথা অনেক চালাক হয়েছে। মনে মনে একটা হাসি দিলাম। এরপর সকালের খাবার বানাতে চলে গেলাম কিচেনে। সকালের খাবার খেয়ে বাসা থেকে বাইরে বের হলাম। হৃদয় জয়কে ফোন দিয়েছিলাম, হারামিগুলো সব নাকি অফিসে আছে, তাই আসতে পারবে না। আমি একা একা রাস্তা দিয়ে হাঁটতেছি আর সিগারেট খাইতেছি। আজকের আবহাওয়া তেমন ভালো না, যার কারণে দুপুর টাইমেও রাস্তায় রোদ নেই, সেই একটা পরিবেশ। এমন সময় সাথে যদি ভালোবাসার মানুষ থাকে তাহলে আর কি লাগে। কবে যে একটা বিয়ে করব, ঠিক তখনই আমার সামনে শিমলার গাড়ি এসে থামলো। শিমলা গাড়ি থেকে নেমে আমার মুখ থেকে সিগারেট নিয়ে ফেলে দিল। আমি হা করে তাকিয়ে আছি। গাড়িতে উঠে বসো। এইটা বলে শিমলা গাড়িতে গিয়ে বসে পড়লো। আমি কিছু না বলে রাস্তায় দাঁড়িয়ে আছি। এইবার শিমলা আমার হাত ধরে নিয়ে গাড়িতে তার পাশে বসালো। আমি কিছু বলতেছি না, দেখি কি করে। কতবার বারণ করেছি সিগারেট না খেতে? আমার ভালো লাগে। ভালো লাগলে কি খেতে হবে নাকি? এটা শরীরের জন্য ক্ষতিকর, তুমি জানো না? ক্ষতিকর জেনেও মানুষ অনেক কিছু করে, আমি না হয় এই সিগারেটই খেলাম, কি আসে যায়। আমার কথার কোনো উত্তর দিল না শিমলা। আসলে শিমলা কি করতে চাইতেছে? ও কি আবার ইমনকে ভালোবেসে ফেললো নাকি? আমিও তো এটাই চাই, যত বেশি ইমনের প্রেমে পড়বে ততই তো আমার লাভ। এরপর শিমলা গাড়িটা একটা নির্জন রাস্তায় দাঁড় করালো। আশেপাশে তাকিয়ে দেখি বসার জন্য একটা বেঞ্চ আছে। আমি আর শিমলা ওখানে গিয়ে বসলাম। এখানে নিয়ে এলেন কি জন্য? সত্যি বুঝতেছো না? না বললে বুঝবো কিভাবে? আমি নিজেও জানি না কেন তোমাকে এখানে নিয়ে এসেছি। তোমাকে কেন জানি বারবার দূরে সরিয়ে দিয়েও আমি থাকতে পারতেছি না। কেন জানি বারবার আমার মন বলে আমি আমার খুব প্রিয় কিছু দূরে সরিয়ে রাখতেছি। বিশ্বাস করো, এই কয়েকদিন অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি বুঝতে পেরেছি তোমাকে না দেখে থাকা আমার পক্ষে সম্ভব না। ম্যাডাম, এটাকে আমাদের ভাষায় ভালোবাসা বলে। অবশেষে কেউ আমার প্রেমে পড়লো। আমার তো লজ্জা করতেছে। একবার বল ভালোবাসি, এরপরও বুঝাবো এই আমি কি জিনিস। শিমলা কিছু না বলে বসা থেকে উঠে গাড়ি নিয়ে আমার সামনে থেকে চলে গেল। আমি অবাকের চরম পর্যায়ে চলে গেলাম। মানে কি, নিজেই নিয়ে এলো, নিজেই ভালোবাসা প্রকাশ করলো, আর আমি যখন সেটার মানে বললাম তখনই কিছু না বলে চলে গেল। আমি জানি শিমলা, তুমি যতই আমার থেকে দূরে থাকো না কেন,
আমার ফাঁদে তোমাকে পা দিতেই হবে। এরপর জোরে একটা শ্বাস নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। অনেক কিছু ভাবতেছি, এত পরিমাণে প্ল্যান করেছি যে কখন কোথায় যাব সেসব কিছু প্ল্যান করা। তখন আমার ফোনে একটা কল এলো। আমি নাম্বারটা দেখে রিসিভ করি। স্যার কেমন আছেন? আরে জাকির সাহেব যে। খুব ভালো। আপনার কি অবস্থা? সব ঠিকঠাক আছে তো ওখানে? আলহামদুলিল্লাহ স্যার, সবকিছু ঠিক আছে। গুড। স্যার একটা কথা বলবো? বলেন। স্যার নাজবুলের সাথে একটু আগে আমার কথা হয়েছে। আপনি কি কি প্ল্যান করছেন সব বলছে। স্যার এত প্ল্যান করার কোনো দরকার ছিল না কিন্তু। জাকির সাহেব আপনি তো জানেন আমি একটু খেলতে ভালোবাসি। কিন্তু স্যার আগে সবকিছুতেই আমি সাথে ছিলাম, আর এখন আমি নাই। তার থেকে বড় কথা, আপনার এই প্ল্যানে অনেক ঝুঁকি আছে। আমি জানি তো, তবুও আমি এই ঝুঁকিটা নিতে চাই। কিন্তু স্যার আপনি বুঝতেছেন না, এতে আপনার পরিবারের উপর হামলা হতে পারে। আমি থাকতে আমার পরিবার কারো গায়ে একটা টাচ করার ক্ষমতা কারণ নেই। স্যার আমি জানি তো, আর কোনো সমস্যা হলে আমাকে শুধু একটা ফোন দিবেন। এই জাকি সবসময় আপনার পাশে ছিল, আছে আর থাকবে। আরে মিয়া, আপনি তো আমার ইমোশনাল করে দিচ্ছেন। স্যার আপনিও না সবসময় মজা করেন। আচ্ছা স্যার রাখি, ভালো থাকবেন। আচ্ছা রাখি। এরপর ফোন রেখে দিলাম। জীবনে কিছু পেয়েছি কিনা সেটা আমি জানি না, কিন্তু অনেক মানুষ পেয়েছি যারা আমাকে নিজের ভাইয়ের মতো মনে করে। এর থেকে বেশি আর কি চাওয়ার আছে জীবনে। এরপর দুপুরের খাবার বাইরে থেকে খেয়ে বাসার দিকে রওনা দিলাম। আজকে একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে। কি জানি আমার আপুটা কি পার্টির আয়োজন করেছে, কিন্তু আমার বাসার সামনে এসে একটু অবাক হলাম। কিন্তু আমার বাসার গেটের সামনে অনেকগুলো গাড়ি থামানো দেখলাম। আমি একটু অবাক হলাম, কারণ আমার বাসার সামনে হঠাৎ করে এতগুলো গাড়ি রাখা কেন। তবুও আমি কিছুই না ভেবে ভিতরের দিকে যেতে লাগলাম। সবচেয়ে বেশি অবাক হলাম দরজার কাছে এসে। বাসার দরজা খোলা, এর মানে কি ভিতরে কেউ আছে? কিভাবে ভিতরে ঢুকলো? আমি তাড়াতাড়ি করে বাসার ভিতরে গেলাম, কিন্তু বাসার ভিতরে ঢুকে দেখে অনেকগুলো লোক, আর ড্রয়িং রুমের সোফায় বসে আছে মিস্টার এনামুল, হাতে একটা বন্দুক। আমি কিছু না বলে এনামুলের দিকে তাকিয়ে আছি। আরে এসো এসো, আমি তো তোমার জন্যই অপেক্ষা করতেছিলাম। আমি কিছু না বলে দাঁড়িয়ে রইলাম, দেখি কি করে। এনামুল বসা থেকে উঠে এসে আমার কাঁধে হাত রেখে বলল, আজ পর্যন্ত কেউ আমাকে এমন নাকে দড়ি দিয়ে ঘোরায়নি, কিন্তু তুই আমাকে অনেক ঘোরাইছিস। তবে মানতে হবে বস, তোর অনেক সাহস আছে। না হলে কি আর আমার সাথে টক্কর দেওয়ার সাহস পেতি? চুপ। এই যে আমার হাতে এটা কি দেখছিস? 90.M এর পিস্তল। এখান থেকে মাত্র একটা বুলেট তোকে শেষ করে দেওয়ার জন্যই যথেষ্ট, কিন্তু আমি সেটা কখনোই করব না। তোকে জাস্ট জানতে এলাম যে আমি তোকে এত সহজে মারবো না, আস্তে আস্তে শেষ করব তোকে। আচ্ছা আমি এবার আসি, আল্লাহর কাছে শুকরিয়া কর এ যাত্রায় বেঁচে গেলি। এইটা বলে এনামুল বাসার বাইরে চলে গেল, পিছে তার চামচাদেরও নিয়ে গেল। আমি সোফায় বসে কিছু সময় হেসে নিলাম। এই সামান্য কয়েকটা গুন্ডা আর একটা পিস্তল নিয়ে এনামুল এসেছে আমাকে মারতে। এতে হাসি পাবে না তো কি করবে? আর কি বলে গেল, আমাকে আস্তে আস্তে মারবে? আমি কথাগুলো মনে করতেছি আর হাসতেছি। এরপর আমি শাওয়ার নিতে গেলাম। ফ্রেশ হয়ে রুমে এসে মোবাইলের দিকে তাকিয়ে দেখি বিকাল 4টার মতো বাজে। আমি প্রতিদিনের মতোই ঘুমাতে গেলাম। ঘুম থেকে উঠে না হয় বাসার উদ্দেশ্যে যাওয়া যাবে, এক কাজে দুই কাজ হয়ে যাবে। ভেবেছিলাম আব্বু আম্মাকে দেখার জন্য একটা প্ল্যান করব, কিন্তু কোনো প্ল্যানের দরকার হলো না। আপু নিজেই তো যেতে বলেছে। জানি না আম্মু কেমন আছে, নিশ্চয়ই ভালো আছে। আচ্ছা আমার কথা কি আম্মুর মনে আছে? এই সব কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। বিকেল বেলা ঘুমিয়েছিলাম, তখনই কারো ফোনের আওয়াজে আমার ঘুমটা ভেঙে গেল। আমি রুমের চারিদিকে তাকিয়ে দেখি সকল জায়গায় অন্ধকার। এর মানে সন্ধ্যা হয়ে গেছে, আর কিছু সময় ঘুমালে মন্দ হতো না। কিন্তু ফোনের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। রাগী মোটে ফোনটা রিসিভ করলাম। ওই হারামি, এত ফোন দিচ্ছিস কেন? মানে কি, তুই এখনো ঘুমিয়ে আছিস? তো কি করব, জেগে জেগে লুডো খেলবো নাকি? ওই জান্নাত তোকে কিছু বলে নাই? জয়ের মুখে জান্নাতের কথা শুনে আমার মনে পড়ে গেল। আজকে সন্ধ্যায় জান্নাত আমাকে তোদের বাসায় যেতে বলেছিল, আর আমি নাক ডেকে ঘুমিয়েছিলাম এত সময়। ইস, অনেক দেরি হয়ে যাবে, আর দেরি করে গেলে কি না কি বলে তার ঠিক নেই। এই রে, কাজ হয়েছে। তুই আমাকে আরো আগে ফোন দিবি না? ধুর। এখন আমার দোষ তাই না? আমি সেই কখন থেকে ফোন দিয়ে যাচ্ছি, ফোন রিসিভ করার তো কোনো নামই নেই তোর। তোর তুই ফোন রাখ, আর বাইক নিয়ে তাড়াতাড়ি আমার বাসার নিচে চলে আয়।
হুম। এরপর আমি ফোন কেটে দিলাম। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিজের পছন্দ মতো শার্ট প্যান্ট পরে তৈরি হয়ে নিলাম। এর মাঝে হৃদয় আর জয় অনেকবার আমাকে ডেকেছে। ওরা প্রায় 10 মিনিট ধরে বাইক নিয়ে নিচে দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি নিচে চলে এলাম। চল চল, তাড়াতাড়ি চল। তুই শালা মেয়েদের থেকেও লেট। আরে ভাই, কি করব বলো, ঘুমছিলাম যে। আমি বাইকের পিছে উঠতে উঠতে বললাম। এরপর জয় আর হৃদয় আমাকে নিয়ে আমাদের বাসার দিকে রওনা দিল। আমরা রাত 8টার দিকে সেখানে গিয়ে পৌঁছালাম। বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে অনেক বড় কিছু একটা হচ্ছে এই বাসায়। আমার কৌতূহল আরো বাড়তে লাগলো। আমরা 3 জন মিলে বাসার ভিতরে গেলাম। ভিতরে গিয়ে দেখি অনেক লোকজন। আমাদের আসতে দেখেই জান্নাত তাড়াতাড়ি করে আমার কাছে চলে এলো। হয়তো এতক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করতেছিল। আমি জান্নাতকে দেখে বললাম, হাই। রাখুন আপনার হাই হ্যালো, এত লেট করে আসলেন কেন? আরে আপু, এই 2টার জন্য লেট হয়ে গেছে। আমি জয় আর হৃদয়কে দেখিয়ে বললাম। জয় আর হৃদয় আমার কথা শুনে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। আচ্ছা সমস্যা নেই, আপনি সকলের সাথে কথা বলুন, আমি অন্যদেরকে দেখে আসছি। 1 মিনিট আপু, এটা কিসের পার্টি? আমার ভাইয়ার জন্মদিন উপলক্ষে। ও আচ্ছা, তাহলে আমি তোমার ভাইকে শুভেচ্ছা জানিয়ে আসি। জুয়েল ভাইয়ের জন্মদিন আজকে, আমার ছোট্ট ভাইয়া শ্রাবণের জন্মদিন আজকে। কিন্তু ভাইয়া আমাদের কাছে থাকে না, আমরাই প্রতি বছর এভাবে ভাইয়ার বার্থডে পালন করি। আপুর মুখ থেকে এমন কথা শুনে আমি তো হার্ট ফেল করার মতো অবস্থা। চোখ বড় বড় করে জয়কে জিজ্ঞেস করলাম, আজকে কয় তারিখ রে জয়? কেন, সব জানিস আর এটা জানিস না? আজকে 12 তারিখ। আল্লাহ, আজকে আমার জন্মদিন আর আমার নিজেরই মনে নেই কোন জগতে আছি আমি। যাই হোক, এতটা সারপ্রাইজ আমি কোনোদিন হইনি। আমার পরিবার আমাকে মনে রেখেছে, এটাই অনেক। আমাকে এমন ভাবে তাকিয়ে থাকতে দেখে আপু বলল, ভাইয়া আপনার আবার কি হলো? না না, কিছু না। আচ্ছা ভাই, আপনি গল্প করুন, আমি একটা কাজ করে আসছি। আচ্ছা। এরপর আমরা 3 বন্ধু বাসার একপাশে এসে 3টা চেয়ার নিয়ে গোল হয়ে বসলাম। কি মামা, কেমন দিলাম? তোরা আমাকে বলবি না এটা আমার জন্মদিন? আমার তো খেয়ালই ছিল না। এটাকে বলে সারপ্রাইজ। আর তোর মনে থাকে কি, নিজের বার্থডেটাও মনে থাকে না? আরে ভাই আর বলিস না, পুরো বাজে একটা পরিস্থিতি। আমরা 3 বন্ধু একসাথে বসে গল্প করতেছিলাম। তখনই কোথা থেকে একটা পিচ্চি এসে আমার কোলে বসে পড়লো আর আমার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে রইল। এত তাড়াতাড়ি সবকিছু হয়ে গেল যে কিছুই বুঝলাম না। আমি পিচ্চিটাকে আমার কোল থেকে নামাতে চাইলাম, কিন্তু আমাকে ছাড়ার কোনো নামই নেই। যেন মনে হচ্ছে আমার কোলে এসে পিচ্চিটা লুকিয়ে আছে। জয়া হৃদয় তো হাসতে হাসতে শেষ। এই যে মিস, আপনি এইভাবে আমার কোলে বসে পড়লেন কেন? আস্তে আস্তে আম্মু টের পেয়ে যাবে যে আমি আপনার কোলে লুকিয়ে আছি। ও আচ্ছা, তা আপনার নাম কি মিস? আমার নাম দিদি। রিদি নাম শুনে আমার 2 বন্ধু একসাথে চিল্লানি দিল। আরে এটা তোর ভাইয়ের মেয়ে, রিদিতা রিদি। মানে জুয়েল ভাইয়া বিয়ে করেছে? এ হালারপুর, তুই বাসা থেকে গিয়েছিস কতদিন খেয়াল আছে? আর তোর ভাইয়া কি বিয়ে না করে তোর জন্য অপেক্ষা করে থাকবে নাকি? আরে আমার তো খেয়ালই ছিল না। এই, তোমরা কি নিয়ে কথা বলতেছো? আর আমার আব্বুর নাম নিচ্ছ কেন? মামনি, তুমি আমাকে চিনো? আমি কে জানো? না তো, তুমি কে? দাদু তুমি? কিন্তু আব্বু যে বলেছিল তুমি নাকি ছোটবেলায় হারিয়ে গেছো। আমি প্রথম আমার ভাইয়ের মেয়ের মুখ দেখলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর। তবে ভাইয়ার মতো দেখতে হয়নি, হালকা হালকা মিল আছে ভাইয়ার সাথে। আরে চুপ চুপ, আস্তে, সবাই শুনে ফেলবে। এটা সিক্রেট। তুমি তো আমার পিচ্চি মামনি, তাই তোমাকে বললাম। তুমি কাউকে বলো না কিন্তু। আচ্ছা, তুমি কি সত্যি বলছো নাকি আমার সাথে মজা করছো? আরে সত্যি, আমি তোমার চাচ্চু। ওয়াও, কি মজা! এবার আমার চাচু এসে গেছে, এখন আর কেউ আমাকে খুঁজে পাবে না। আমি চাচুর কোলে লুকিয়ে থাকবো। এখন আর লুকানোর দরকার নেই, চলো আমরা বরং সবাই মিলে একটা গেম খেলি। আচ্ছা চলো। ইয়ে, এরপর আমি আর রিদি অনেক সময় ধরে বিভিন্ন গল্প করেছি। খুব অল্প সময়ের মধ্যেই আমার আর পিচ্চির ভাব জমে গেল। আমি আর রিদি গল্প করতেছিলাম আমাদের পরিবার নিয়ে। তখনই কোথা থেকে
একটা মেয়ে এসে বলল, আম্মু তুমি এখানে? আর আমি তোমাকে সেই কখন থেকে সারা বাসায় খুঁজে যাচ্ছি। আমি তো এখানেই ছিলাম সে কখন থেকে। অনেক সময় থেকেছো এখানে, এবার আমার কাছে এসো, রাতের খাবার খেতে হবে। না আম্মু, আমি যাব না, আমি তাত্তুর কাছেই থাকবো। তখনই আমি পিচ্চিকে চোখের ইশারায় কাউকে কিছু না বলতে বললাম। আমার পিচ্চিটাও অনেক চালাক আছে, একবারেই বুঝে গেল। কোথায় তোমার চাচ্চু? তুমি চলো তো, আমি মজা করছিলাম। চলো। এরপর মেয়েটা পিচ্চিকে কোলে করে নিয়ে চলে গেল। ভাই এটা কে রে? আগে তো কখনো আমাদের বাসায় দেখি নাই। ওরে বলত, এইটা তোর ভাবি, রিদির মা। ও এই ব্যাপার, দেখছিস আমাদের পিচ্চি কি চালাক। ভাই আমি এমন পিচ্ছি আগে দেখি নাই। বুঝতে হবে না কার পরিবারের লোক। এ তুই থাম, সবসময় শুধু বাক্কার বাক্কা। এই তোরা থাম, অনেক সময় হলো এলাম, কিন্তু এখনো কেক কাটার কোনো নামগন্ধ নেই। কখন কাটবে কেক? আমারও তো সেই একই প্রশ্ন, এই যে খোদা আমি মরে যাচ্ছি। তখনই কেক কাটার ডাক পড়ে। আমরা সবাই মিলে সেখানে যাই। সেখানে গিয়ে দেখি অনেক লোকজন। তবে আমি আমার আব্বু আম্মুকে এক দেখাই চিনে ফেললাম। সেই কবে দেখেছিলাম আব্বু আম্মুকে মনে নাই। এখন আর আম্মু আগের মতো নেই। মাথার চুল সাদা হয়ে গেছে হালকা হালকা, চোখে চশমা দেওয়া, আর আব্বুরও সেম একই অবস্থা। খুব ভালো লাগতেছে পরিবারের সবাইকে একসাথে দেখতে পেরে। এরপর আমার পরিবারের সবাই মিলে একসাথে কেক কাটা সম্পন্ন করলো। সেখানে সবাই ছিল, কিন্তু যার আজকে জন্মদিন, যার কেক কাটার কথা, সে মানে আমি নিচে দাঁড়িয়ে আছি। আমার তো সেই হাসি পাচ্ছে এমন কাণ্ড দেখে। বন্ধুদের দিকে তাকিয়ে দেখি হারামিগুলো কিছুক্ষণ পরপরই হেসে উঠতেছে আর আমার দিকে তাকাচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 10টা বাজে। আমি বাসা থেকে বেরিয়ে রাস্তার একপাশে দাঁড়িয়ে একটা সিগারেট মুখে দিয়ে খেতে লাগলাম। সত্যি আজকে অনেক ভালো লাগতেছে। সবচেয়ে বেশি খুশি হয়েছি রিদিকে রেখে। আলহামদুলিল্লাহ এই সব কিছুর জন্য। তখনই কোথা থেকে বাসার লাইটিং এর আলোতে চারিদিকে ঝলমল করতেছে। আমি আনমনে সিগারেট টেনে যাচ্ছি, তখন কে যেন আমাকে আমার হাত ধরে পিছে টান দিল। আমি পিছনে তাকিয়ে দেখি শিমলা। তোমাকে না বলেছি সিগারেট না খেতে? ভালো লাগে। আচ্ছা তোমার যা ইচ্ছা তাই করো, তুমি কি আমাকে ভালোবাসো? শিমলার এমন কথায় তো আমি আকাশ থেকে পড়লাম। এর মানে কি শিমলা আমাকে ভালোবেসে ফেলেছে? এই মেয়ের কয়জন লাগে আমি জানি না। অনেক বছর আগে তো আমার জীবন নষ্ট করে দিয়েছিল, আবার এখন এসেছে আমাকে ভালোবাসতে। না জানি কি মতলব এসেছে, সেইটা তুমি জানো না। আর কতবার বলতে হবে? দেখো ইমন, আমি তোমাকে কিছু বলতে চাই। কি বলতে চাও বলো। এখন বলা যাবে না, আমি একদিন সময় করে তোমাকে ডেকে বলবো। আচ্ছা তোমার যা ইচ্ছা। তবে আমাকে কথা দিতে হবে, আমি তোমাকে সব খুলে না বলা পর্যন্ত আমাকে বিরক্ত করতে পারবে না। আমি পারবো না। এটাই কি তোমার ভালোবাসা? আচ্ছা আমি রাজি, তবে খুব তাড়াতাড়ি সবকিছু বলতে হবে কিন্তু। আমি যথাসম্ভব চেষ্টা করব। আর তোমার নাম্বারটা দাও। আমি জানতাম তুমি আমার সাথে মজা করতেছিলে। তুমিও তো আমাকে ভালোবাসো, আর ভালোবাসার মানুষের সাথে কি কথা না বলে থাকা যায়? একদম বেশি বুঝতে হবে না। আমি তোমার নাম্বার নিচ্ছি, এর মানে এই না যে আমি তোমার সাথে ফোনে কথা বলবো। তাহলে লাগবে তাই নিলাম। এখন বাসার ভেতরে চলো, জান্নাত হয়তো আমাকে খুঁজতেছে। এরপর আমি আর শিমলা একসাথে গেট দিয়ে বাসার ভিতরে ঢুকলাম। শিমলা ওর কাজে চলে গেল। আমাকে আর শিমলাকে একসাথে ঢুকতে দেখে হারামি বন্ধু দুটো সাথে সাথেই আমার কাছে দৌড়ে চলে এলো। মামা লাইন সব ক্লিয়ার তো নাকি? আরে তুই চুপ কর। এ ভাই, ভাবি কি দিল তোরে একা ডেকে নিয়ে গিয়ে? এত বড় একটা বাঁশ দিছে ধরিয়ে। কেন, কি হয়েছে? এরপর সবকিছু খুলে বললাম। শোন ভাই, তুই আমাদের বন্ধু, তাই তোকে একটা ভালো কথা বলি। তুই বরং ওই মেয়েটার সাথে লাইন মেরে দেখ, কাজ হলে হতেও পারে। ওই মেয়েটা আবার কে? বার্থডে বলে কথা, অনেক মেয়ে এসেছে, আমি বিজি থাকায় আপনাদের বলতে পারি নাই। আর আমি তো এমনিতেই ভদ্র ছেলে, তাই তো এসব চোখে বাঁধে না। আরে আমি কি জানি নাকি? এ মামা, ওটাকে দেখ কি জোস। এ হারামির দল, আমি আজকে গিয়ে ভাবিকে বলবো যে তোরা দুইজন ভাবিকে বাদ দিয়ে অন্য মেয়ের দিকে তাকিয়ে থাকিস।
ভাই আমার বউ এমনিতেই আমাকে সন্দেহ করে, এর উপরে যদি তুই আবার আমার বউয়ের কানে উল্টাপাল্টা বলিস তাহলে আমি শেষ। আর আমার বউ বুঝি আমাকে আদর যত্ন করে কাছে টেনে নিবে? সবাই একসাথে হেসে দিলাম। এরপর আমরা তিনজনে মিলে ডিনার করতে গেলাম। অনেক লোকজন দেখতে পাচ্ছি, সবাই খাবার খাওয়া নিয়ে ব্যস্ত। তখনই খেয়াল করলাম আম্মু আমার দিকে কেমন করে যেন তাকাচ্ছে। আমি আমার মুখটা হাত দিয়ে ঢেকে নিলাম। কে জানে চিনে ফেললো নাকি আবার। এখন যদি আম্মু আমাকে চিনে ফেলে তাহলে আমার সব প্ল্যান বিগড়ে যাবে। আমি আর চোখে তাকিয়ে দেখে আম্মু আমার দিকে আসতেছে। অবশেষে আমার কাছে এলো, জয়া হৃদয়কে বলল, জয়, এটা কে? আন্টি, এইটা হচ্ছে আমাদের ফ্রেন্ড ইমন, ঢাকা থেকে এসেছে। ও, আসলে ওকে দেখতে পুরাই আমার শ্রাবণের মতো। আমি তো ভেবেই নিয়েছিলাম এটা আমার শ্রাবণ। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। আমাকে দেখে কেউ চেনা তো দূরের কথা, সন্দেহ করে নাই। আর আম্মু প্রথম দেখাতে একদম চিনে ফেললো। এটাই হয়তো আম্মু। কি যে বলেন না আন্টি, এটা যদি শ্রাবণ হতো তাহলে কি আর ওকে এখানে বসিয়ে রাখতাম? আচ্ছা বাবা, তোমরা খাবার খাও আর আমার ছেলেটার জন্য দোয়া করো। জি আন্টি, অবশ্যই। সেটাই তো। আম্মু আমার দিকে একবার করুণ দৃষ্টিতে তাকিয়ে চলে গেল। দেখেছিস আম্মু কাকে বলে? রে ভাই, জানি আমি। সকলে খাবার শেষ করে বাসার দিকে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। গেট দিয়ে বের হতে যাব তখনই হৃদয় ভাইয়া, 1 মিনিট। জানাত আবু, বলো। তুমি আর জয় ভাইয়া বাইক করে বাসায় চলে যাও। আচ্ছা ইমন আয়। চল। তোমাদের দুইজনকে যেতে বলেছি। কিন্তু সরি, ইমন যাবে কিভাবে? সেইটা আমি বুঝবো। তোমাদেরকে যেতে বলেছি, তোমরা চলে যাও। জয় আর হৃদয় ভয় পেয়ে আমাকে একা রেখে চলে গেল। আমি মোবাইলে তাকিয়ে দেখি রাত 11টা বাজে। আশেপাশে তাকিয়ে দেখি বাসার লোকজন সবাই ভিতরে চলে গেছে, আর এখানে তেমন কেউ নেই। কিন্তু আমি এটা বুঝতে পারতেছি না আপুর হঠাৎ করে কি হলো, এমন ভাবে রেগে আছে কেন। আমি ভয়ে ভয়ে কোনো কথা বলতেছি না। হঠাৎ আপু আমার হাত ধরে টেনে বাসার এক সাইডে নিয়ে গেল। কি হয়েছে আপু, আমাকে এখানে নিয়ে এলে কেন? এই কুত্তা, তোর ভেতরে রোজা বলতে কিছু আছে? তুই কিভাবে পারলি এমনটা করতে? একটু আমাদের কথা চিন্তা হলো না? জানিস এই কয়েকটা বছর আমরা কিভাবে কাটিয়েছি? প্রত্যেক দিন প্রত্যেকটা রাত আম্মু শুধু তোর কথা চিন্তা করে কেটেছে। আমাদের কথা বাদে দিলাম, আর কত শাস্তি দিবি আম্মুকে? একবারও কি আম্মুর কথা মনে পড়ে নাই? কিভাবে পারলি একা থাকতে এতগুলো বছর? জান্নাত আপু কথাগুলো বলতে বলতে কান্না করে দিল। হাই আল্লাহ, অবশেষে কি না আমার পাগলি বোনটার কাছে ধরা খেলাম। কিন্তু হাল ছাড়া যাবে না। আপু, এগুলার মানে কি? তুমি কি বলতেছো আমি কিছুই বুঝতেছি না। তোকে আমি মেরে ফেলবো রে। এখনো নাটক করিস? কেউ তোকে ধরতে পারুক আর না পারুক, আমি কিন্তু ঠিকই তোকে ধরতে পেরেছি। তুই যে আমার ভাইয়া সেটা আমি খুব ভালো করেই জানি। দেখ ভাইয়া, আমাকে আর রাগিয়ে তুলিস না, এর ফল কিন্তু অনেক খারাপ হবে। আপু তুমি ভুল বুঝতেছো, আমি তোমার হারিয়ে যাওয়া ভাই নই, আমি ইমন। হ্যাঁ ইমন, শ্রাবণ আহমেদ ইমন। আমি চুপ হয়ে গেলাম। আমি জানি একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের চেহারার মিল থাকতেই পারে, স্বাভাবিক। মেনে নিলাম নামটাও একই হতে পারে, কিন্তু জন্ম তারিখও কি একই হবে? এতটা পাগল আমি না। এই রে, কাজ হয়েছে। আমার তো খেয়ালই ছিল না যে আমার ফেসবুক অ্যাকাউন্টে আমার জন্ম তারিখ দেওয়া রয়েছে। অনেক ফ্রেন্ডরা আজকে ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছে। হায় আল্লাহ, এইখানে ধরা খেয়ে গেলাম। আমি শিওর জান্নাত ফেসবুকে আমার জন্ম তারিখ পেয়েছে। তবুও শেষ চেষ্টা করে দেখি। এরপর আমি বললাম, দেখুন আপু, আপনি যা বলতেছেন এটা একটা মিরাক্কেল। আমি আপনাকে আগে চিনতামও না, আর আমি আপনার হারিয়ে যাওয়া ভাইয়াও না। সো প্লিজ আমাকে বিরক্ত করবেন না। এরপর আপু কিছু না বলে আমার হাত ওর মাথায় রেখে বলল, এইবার আমার মাথায় হাত রেখে বল সে তুই আমার শ্রাবণ ভাইয়া না, তুই অন্য কেউ। এই মেয়ে তো দেখি সম্পূর্ণ প্ল্যান করে এসেছে। আমাকে স্বীকার করিয়েই ছাড়বে যে আমি ওর ভাইয়া শ্রাবণ। আমি এর কোনো রাস্তা খোলা না পেয়ে বলেই দিলাম, হ্যাঁ আমি শ্রাবণ, আর আমি তোর সেই ভাইয়া। আমার মুখ থেকে এই কথা বলতে দেরি হলেও জান্নাতের আমাকে জড়িয়ে ধরতে এক মুহূর্ত দেরি হয় নাই। আমিও পরম যত্নে আমার আদরের বোনটাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। কিছু সময় দুজনেই নীরব থাকলাম। কিছু সময় পরে আপু বলল, ভাইয়া তুই না খুব পচা। আমার বোন আমাকে ছোট থেকে তুই করে বলতো, তাই এখনো তুই করে বলতেছে। যেমন এই যে তুই এতদিন আমাদেরকে ছেড়ে একা একা থেকেছিস। আরে আমার পাগলি বোনটা
এইবার তো ফিরে এসেছি। মিথ্যা কথা, আমি খুঁজে বের করেছি। আমি না খুঁজলে তো তুই আমাদের তোর পরিচয় বলতেই না। সময় হলে আমি তোদের সবাইকে আবার পরিচয় দিতাম, কিন্তু থাক, আর বলা লাগবে না, আমি জানি তুই কেমন। হুম। ভাইয়া চল, ভেতরে সবাই আছে, সবাইকে গিয়ে তোর কথা বলি, দেখবি সবাই কত খুশি হয়েছে। এই না না না, একদম না, কখনো এই ভুলটা করিস না। কেন ভাইয়া, তুই কি চাস না যে সবাই খুশি হোক, সবাই জানুক যে তাদের ঘরের ছোট্ট ছেলে তাদের কাছে ফিরে এসেছে? দেখ আপু, আমি আপাতত একটা সমস্যার ভিতরে আছি, প্লিজ এখন কাউকে বলিস না। এটা তোর আর আমার মধ্যে সিক্রেট থাক। কিন্তু কেন ভাইয়া? বোন আমার, প্লিজ তোর ভাইয়ার এই কথাটা রাখ। আমি তো কোথাও আর পালিয়ে যাচ্ছি না। আচ্ছা বলবো না, আমি তোর কাছে একটা জিনিস চাইবো, যদি সেটা তুই এনে দিস তাহলে কাউকে কিচ্ছু বলবো না, প্রমিস। আরে পাগলি, তুই তোর ভাইয়ার কাছে কিছু চাইবি আর সেটা তোর ভাই এনে দিবে না, এটা তোর মনে হয়? আর এটার জন্য শর্ত দিতে হয় নাকি? বল কি লাগবে তোর? আমার সোনা ভাইয়া, আমার কিউট ভাইয়া। এত পাবনা দিয়ে তুই শুধু বল যে তোর কি লাগবে। এখন কিছু লাগবে না, সময় হলে আমি চেয়ে নিব। আচ্ছা, অনেক রাত হয়েছে, এখন ভিতরে গিয়ে ঘুমিয়ে পড়, আমি বাসায় চলে যাই। মানে তুই কোথায় যাবি? আর কোথাও যাওয়া হচ্ছে না। আমি কি বলেছি একটু আগে? দূর, ভালো লাগে না, এতদিন পরে তোকে কাছে পেলাম, কোথায় গল্প করবো, আড্ডা দিব, কিছুই হলো না। আমার সোনা বোন, এই সবই হবে, তুই শুধু একটু সময় দে আমাকে, আর কেউ যেন জানতে না পারে যে আমি শ্রাবণ, ওকে? আচ্ছা ওকে। হুম, এবার আমি যাই, আর কোনো সমস্যা হলে আমাকে ফোন করিস। ভাইয়া বাসে গাড়ি নিয়ে যা, একা একা না গিয়ে। আপু, তুই হয়তো এই 2 দিনে বুঝে গেছিস আমাকে কিছু করা অত সহজ না। ও সরি, আমার তো মনেই ছিল না যে আমার ভাইয়া একটা সুপার হিরো। পাগলি, আমি আসি, বাই। ভাইয়া সাবধানে বাসায় যাস, গিয়ে ফোন দিস। আচ্ছা। এরপর আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটেই আমার বর্তমান বাসায় চলে এলাম। আমার নিজের বাসা থেকে এই বাসাটা বেশি দূরে নয়, কাছেই, প্রায় 10 থেকে 15 মিনিট লাগে হেঁটে যেতে। সকালবেলা শান্তিতে ঘুমিয়েছিলাম, কিন্তু আজকেও ঠিকভাবে ঘুমাতে পারলাম না। আসলে জীবনে একা থাকাই ভালো, যখন ইচ্ছে তখন ঘুম থেকে উঠবো, আবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, ব্যাস, আর কি চাই জীবনে। সে কখন থেকে বাসার কলিং বেল বেজে যাচ্ছে, কিন্তু আমার ঘুম থেকে ওঠার কোনো নামগন্ধই নেই, কারণ আমি জানি এখন আমার বাসায় আপু ছাড়া আর কেউ আসবে না। কিছু সময় পরে বাধ্য হয়ে বিছানা থেকে উঠে দরজা খুলে দিলাম। ভাইয়া তোর কি কোনো কাণ্ডজ্ঞান আছে? সে কখন থেকে বেল বাজিয়ে যাচ্ছে, আর ওনার এখন ঘুম থেকে ওঠার টাইম হলো, আর তোর ফোন কোথায় রেখেছিস? সকাল সকাল এত কড়া কড়া কথা শুনে ঘুমে 1 নিমিষেই চলে গেল। আপু, এত সকালে আমাকে কেন বিরক্ত করতে এসেছিস? দূর, ভালো লাগে না কিছু। ওই তুই একদম কথা বলবি না, এতদিন কই কিভাবে ছিলি আমি কিছু জানি না, এখন থেকে আমি যেইভাবে বলবো সেইভাবে চলবি। আর এত বছর তো আমার থেকে দূরেই ছিলি, তোকে একদম জ্বালাতন করতে পারি নাই, এইবার মন খুলে চালাবো। আপুর মুখে এমন কথা শুনে আমার সুন্দর মুখটা একদম কালো হয়ে গেল। মেয়ে বলে কি আমাকে নাকি জ্বালাতে এখানে এসেছে, মানে বুঝতেছেন? হোয়াট দা ফুচকা, তুই কি আমার বোন নাকি অন্য কেউ? কেউ তার ভাইকে জ্বালাতন করে নাকি? আজব। কেউ করে না, কিন্তু আমি করি। এতদিন রিদিকে নিয়ে পড়েছিলাম, এইবার তোর পালা। মানে তুই ওই পিচিটাকেও ছাড় দেস নাই? ডাইনি বলি কোথাকার। তুই ডাইনি, আমার সামনে থেকে যা, কিন্তু তুই। বেলা 10টা বাজে আর উনি এখনো ব্রাশ পর্যন্ত করে নাই। যা যা, ফ্রেশ হয়ে আয় তাড়াতাড়ি। আমি দেখি তো তোর বাসার কি হাল করে রেখেছিস। তুই 5 মিনিট বস, আমি এই যাব আর আসবো। এরপর আমি ওয়াশরুমে চলে গেলাম, সেখানে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম। কিন্তু আমার রুমে এসে আমি অনেক অবাক হলাম। এটা কি আমার রুম নাকি অন্য কোনো রুম? ভালো করে দেখে নিলাম, এটা আমারই রুম, কিন্তু এত সুন্দর লাগতেছে কেন? তখনই আপু নিচ থেকে এসে বলল, এত অবাক হওয়ার কিছু নেই, আমি গুছিয়ে দিয়েছি তোর রুম। কি অগোছালো তুই, এভাবে কোনো মানুষের ভেতরে থাকতে পারে? উগান্ডা মানুষ তো তোর থেকে অনেক গোছালো। ওই বুড়ি, তুই এত পাকা পাকা কথা শিখলি কিভাবে? কথা বলে যেন সে আমার 100 বছরের বড়, ভাব দেখে বাঁচি না। আমি এত কাজ করে দিলাম, কোথায় আমাকে একটা ধন্যবাদ দিবা? তা না, উল্টে
আরো আমাকে কথা শোনানো হচ্ছে? আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। হয়েছে। এবার আমি কিচেনে যাই, দেখি কি রান্না করা চাই। সে কি কথা, তুই রান্নাও করতে জানিস? আজব তো, আমি মেয়ে মানুষ হয়ে রান্না করতে পারবো না? আমি অনেক আগে থেকে রান্না করতে জানি, বুঝলি? আচ্ছা ঠিক আছে, তুই রান্না কর, আজকে দুই ভাই বোন একসাথে খাবার খাবো। আর আপু শোন, তুই যে আমার কাছে এসেছিস এটা কেউ জানে নাকি? না না, কাউকে বলি নাই। ঠিক আছে, এরপর সকালের খাবার আমি আর আপু একসাথে খেয়ে নিলাম। ভাইয়া, আমার অনেক কিছু জানার ছিল তোর কাছ থেকে, প্লিজ বলবি? দেখ আপু, আমি এই বিষয়ে এখন তোকে কিছুই বলতে পারবো না। আমি এখন একটা কাজের ভিতরে আছি। আমি তোকে কথা দিচ্ছি, তোকে সবটা খুলে বলবো। কবে সবকিছু খুলে বলবি? যেদিন বাসায় যাব সেই দিন সকলের সামনে বলবো সবকিছু খুলে। আচ্ছা, এইটুকু তো বলতে পারবি যে তুই কি জব করিস? জব না করলে তো আর এত বড় ফ্ল্যাটের মালিক হওয়া যায় না। আমি বললাম তো আপু, সবকিছু খুলে বলবো। অনেক সময় এখানে এসেছিস, এখন বাসায় যা, আব্বু আম্মু চিন্তা করবে। ভাইয়া, তোকে যেমন খুঁজে বের করেছি তেমনি এটাও খুঁজে বের করতে পারবো যে তুই কি জব করিস। মনে রাখিস, আমি কিন্তু তোরই বোন। কিরে, কিছু বলিস না কেন? চল তোকে এগিয়ে দিয়ে আসি। না ভাইয়া, দরকার নেই, আমি একাই যেতে পারবো। টেবিলে খাবার রাখা আছে, দুপুরের সময় মতো খেয়ে নিস, কেমন? আচ্ছা আমার কিউট আপু। এরপর আপু বাসা থেকে চলে গেল। আমি বসে বসে অনেক কিছু চিন্তা করতে লাগলাম। আমি এটা খুব ভালোভাবে বুঝতে পারতেছি যে সামনে আমার জন্য অনেক খারাপ কিছু অপেক্ষা করতেছে। তার একমাত্র কারণ হচ্ছে এনামুল। জান্নাত শ্রাবণের বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা নেয়। রিক্সা নিয়ে পার্কে যায়। এরপর রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে পার্কের ভিতরে একটা বেঞ্চে গিয়ে বসে মোবাইলে তাকিয়ে দেখে 11:35 বাজে। এরপর সে একটা নাম্বারে কল করে। কিছু সময় রিং হওয়ার পর অপর পাশ থেকে ফোন রিসিভ হয়। হ্যালো, তুমি এখন কোথায়? কোথায় আবার? নিজের বাসায় আছি, একটু পরে কাজে বের হবো স্যারের সাথে। কাজ পরে, আগে তুমি পার্কে এসো, কথা আছে, অনেক কিছু জানার আছে। না, সেটা সম্ভব না। স্যার অনেক রাগী মানুষ, আমি কাজ ফেলে আসতে পারবো না। প্লিজ আমরা বরং আজ বিকেলে দেখা করি। এখন আসতে বলেছে, এখনই আসবে। আমি কিচ্ছু জানি না। এটা বলেই জান্নাত ফোন কেটে দেয়। কারণ জান্নাত খুব ভালো করেই জানে যে কিছু সময় পরে ঠিকই আসবে। কিছু সময় পরে জান্নাতের ভাবনা অনুযায়ী তার বয়ফ্রেন্ড নাজবুল তার সামনে আসে। আমার সামনে দাঁড়িয়ে না থেকে আমার পাশে বসে পড়ো। তুমি সত্যি খুব খারাপ। এই অসময়ে আমাকে শুধু শুধু সারের হাতে বকা খাওয়ালে। সেই ব্যাপারেই কথা বলতে তোমাকে এখানে ডেকে এনেছি। মানে তোমার স্যারের নাম নিশ্চয়ই ইমন। তো কি হয়েছে? তোমার স্যারের পুরো নাম শ্রাবণ আহমেদ ইমন, আমি এটাও জানি। কিন্তু কি করে? সেটা পরে একদিন বলবো। তার আগে তুমি এটা বলো যে আমার ফোন রিসিভ করা নাই কেন? কতবার ফোন দিয়েছি খেয়াল আছে? সরি জান্নাত, আসলে আমি একটা কাজে ছিলাম, তাই রিসিভ করতে পারি নাই। বুঝলাম। আর যেন কখনো এমন না হয়। আর তোমাকে আমি সেই দিন বলেছিলাম না যে একজনের সম্পর্কে তোমার কাছ থেকে জানতে চাই? বলেছিলে, কিন্তু কার সম্বন্ধে জানবা সেটা বলো নাই। আমি শ্রাবণ ভাইয়ের সম্পর্কে সবকিছু জানতে চাই। মানে কি বলছো তুমি? তুমি খুব ভালো করে জানো যে আমি পার্সোনাল কিছু কাউকে বলতে চাই না, সেটাও আবার আমার কাজের ব্যাপার নিয়ে। না, আমি এ বিষয়ে তোমাকে কিছু বলতে পারবো না। এটা বলার পরে জান্নাতের মুখ কালো হয়ে যায়। জান্নাত অন্যদিকে মুখ গুমরা করে তাকিয়ে থাকে। অবশেষে নাজমুল বলতে বাধ্য হয়, আগে বলো তুমি কেন সারের ব্যাপারে জানতে চাইছো? আসলে ভাই আমাকে অনেক হেল্প করেছে, তাই আর কি একটু জানার ইচ্ছে হলো। সার হচ্ছেন আমাদের খুলনা জেলা ডিআইজি। তিনি কিছুদিন পরে আমাদের থানায় জয়েন করবে। আপাতত নিজের পার্সোনাল একটা মিশন নিয়ে ব্যস্ত আছে, সাথে আমাকেও রেখেছেন। এরপর তার ব্যাগ থেকে মোবাইল ফোন বের করে শ্রাবণের ছবি দেখায় নাজমুলকে। এটাই কি তোমার সান নাকি? এটাই আমার সার। কিন্তু তুমি সারের ছবি পেলে কোথায়? পেয়েছি, তুমি বুঝবে না, আর তোমার এত কিছু বুঝে লাভ নেই। এরপর আর কিছু সময় গল্প করে জান্নাত আর নাজমুল দুজনে বাসার দিকে চলে যায়। এটাই সেই নাজমুল যে বর্তমানে শ্রাবণের সহযোগী। নাজমুল ও জান্নাতের রিলেশন প্রায় 3 বছর হতে চলল। তবে শ্রাবণ কিন্তু এখনো এই বিষয়ে জানে না, জানে শুধু জান্নাত একা। বাসায় একা একা থেকে হাঁপিয়ে উঠেছিলাম।
তাই বাসার বাইরে বের হলাম একটু ঘুরতে। নাজমুলকে ফোন দিয়েছিলাম একটা কাজে আসার জন্য, কিন্তু ওর নাকি কি জরুরি কাজ পড়ে গেছে, তাই আজকে আসতে পারবে না। আমিও কিছু না ভেবে ছুটি দিয়ে দেই। এত করে যখন বলেছে, অনেক দূরে এসে দেখতে পেলাম কিছু মেয়ে ফুচকার দোকানে ফুচকা খাইতেছে। আমারও ইচ্ছা হলো ফুচকা খাওয়ার, তাই আমিও সেখানে গিয়ে একটা টেবিলে বসে পড়লাম। কথাটা কেমন শোনালেও আমার কাছে ফুচকা সেই লাগে। অপরদিকে আমার তো আর কোনো গার্লফ্রেন্ড নেই যে তাকে নিয়ে একসাথে ফুচকা খাবো, একা বসে আছি। ঠিক তখনই খেয়াল করি আমার সামনে থাকা মেয়েগুলো আমাকে দেখে হাসতেছে। আমিও তাদের দেখা দেখে একটা হাসি দিলাম, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি হাসি দেওয়ার পরেই ওখানে বসে থাকা একটা মেয়ে চোখ মারলো। আমি তো বড় সড়ো একটা শক খেলাম। মেয়েরা দেখে আজকাল অনেক মডার্ন হয়ে গেছে, রাস্তাঘাটে যাকে তাকে চোখ মারতেছে, কিন্তু আমিও কম কিসে, আমি পাল্টা চোখ মেরে দিলাম। ব্যাস, তখনই মেয়েটা আমার টেবিলে এসে বসে পড়লো। আমি শুধু হা করে দেখতেছি মেয়েটার কাণ্ড। মেয়েটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, তবে মেয়েটা যে একটু চঞ্চল প্রকৃতির সেটা দেখলেই বোঝা যায়। আমি কিছু বলতেছি না, শুধু ফুচকা খেয়েই যাচ্ছি আর মাঝে মাঝে মেয়েটার দিকে তাকা। হ্যালো মিস্টার, আমি মারিয়া, আর আপনি? হ্যালো, আমি ইমন। এইটুকু বলে চুপ হয়ে গেলাম। এইবার এখান থেকে গেলেই বাঁচি, না জানি মেয়েটা আবার কি বিপদে ফেলে দেয় আমাকে। যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। বলুন। আমি কি আপনার মোবাইল নাম্বারটা পেতে পারি? মানে ঠিক বুঝলাম না। এর আগে শুনেছি ছেলেরা মেয়েদের কাছে মোবাইল নাম্বার চাইতো, কিন্তু এখন তো দেখি এটা সম্পূর্ণ ভুল। দেখুন মিস্টার ইমন, আমি সোজাভাবে কথা বলতে পছন্দ করি। আমি আপনাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি, যেটাকে বলে এক নজরই প্রেম। আপনাকে আমার খুব ভালো লাগে, আপনার সাথে আমি রিলেশন করতে চাই। তাই যদি আপনার মোবাইল নাম্বারটা আমাকে দিতেন। মেয়েটার কথাগুলো সব আমার মাথার উপর দিয়ে গেল। আমি কিছুই বুঝতে পারতেছি না। আসলে আমার সাথে আগে এমন কখনোই হয়নি যে হঠাৎ করে কেউ এসে এইভাবে আমাকে প্রপোজ করেছে। আমি কি বলবো কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা, আপনি একটু স্বাভাবিক হয়ে নিন আর 5 মিনিট ভাবুন। আমি একটু বন্ধুদের সাথে কথা বলে আসি। খবরদার পালানোর চিন্তা একদম ভাববেন না। মারিয়ে আমাকে কথাগুলো বলে ওর বন্ধুদের কাছে চলে গেল। ওয়াও, এটা মেয়ে নাকি আগুনের গোলা, জানা নেই শোনা নেই হুট করে প্রপোজ। যদি বাংলাদেশের সব মেয়েগুলো এমন হতো আলহামদুলিল্লাহ, তাহলে আর কেউ সিঙ্গেল থাকতো না। আমার এখন কি করা উচিত? ধুর, কিছুই মাথায় আসতেছে না। একদিকে পরিবার, আরেকদিকে এনামুল, আবার অন্যদিকে এই মেয়ে। হায় আল্লাহ, সব প্যারা আমাকে দিতে হলো। অনেক চিন্তা করলাম, কিন্তু কোনো কিছুই ভেবে পাচ্ছি না। তখনই নাজমুলের মেসেজ। স্যার, আপনার কথা মতো আমি এনামুলের সব ব্যাকগ্রাউন্ড চেক করি, কিন্তু কিছুতেই ওর দুর্বল জায়গা খুঁজে পাচ্ছি না। কিন্তু অবশেষে আমি এমন একটা জিনিস জানতে পারলাম যেটা শুনে আপনি অনেক অবাক হবেন। এনামুলের একটা মেয়ে আছে, ভার্সিটিতে পড়তেছে আপাতত। এই খবরটা অনেকেই জানে না যে এনামুলের একটা মেয়ে আছে। এমনকি এনামুলের পোষা চামচাগুলোও জানে না। আর মেয়েটার মা মানে এনামুলের স্ত্রী অনেক আগে মারা যায়। এর একটাই কারণ, সেটা হচ্ছে এনামুলের অন্ধকার জগৎ। এর কারণে এনামুল কোনো রিস্ক নিতে চায়নি। সে তার মেয়েকে সবসময় এ সবকিছু থেকে অনেক দূরে রেখেছে, যার কারণে তেমন কেউ জানে না যে এনামুল হকের একটা মেয়ে আছে। স্যার, সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই মেয়েটাই হচ্ছে এনামুলের সবচেয়ে বড় দুর্বল জায়গা। আমি আপনাকে মেয়েটার ছবি পাঠিয়ে দিচ্ছি। আর স্যার, এত বড় একটা খবর দিলাম, বিকেলে কিন্তু টিপটা দিতেই হবে। এরপর আমি নাজমুলের দেওয়া ছবিটি ওপেন করে দেখতে লাগলাম। বিশ্বাস করুন, ছবিটি দেখে আমি 1 মিনিট নীরবতা পালন করি। এতই দেখি যে বেগনা চাইতেই পানি। কথাটা না বলে পারলাম না, কারণ এইমাত্র যেই মেয়েটি আমাকে প্রপোজ করে গেছে সেই হচ্ছে এনামুলের একমাত্র মেয়ে। মারিয়াই এনামুলের মেয়ে। মনে মনে হেসে নিলাম, কারণ মারিয়া সহ ওর বন্ধুরা দূর থেকে আমাকে দেখতেছে। ওয়াও ভাই, কিয়া বাত হ্যায়। আর একটু হলেই পাখি হাতছাড়া হয়ে যেত। আমি তো মারিয়াকে ফিরিয়ে দিতে যাচ্ছিলাম, কিন্তু না, খেলা তো এখনো শুরুই হয়নি। আমি চুপ করে আমার জায়গায় বসেই রইলাম, কারণ আমি জানি মারিয়া একটু পরে আমার কাছে আসবে। 10 মিনিট পরে। কি মিস্টার, কি ভাবলেন? চুপ করে ইনোসেন্ট ভাবে তাকিয়ে আছি, যেন আমি কিছুই জানি না। আরে চিন্তা করতে হবে না, আমি বাকি মেয়েদের মতো নই। এর আগে কখনো কোনো রিলেশন তো দূরের কথা, কোনো ছেলেকে প্রপোজই করি না। বরং অনেক প্রপোজ পেয়েছি, সবগুলোকে রিজেক্ট করে দিয়েছি, কারণ আমি তোমার মতো একজন অপেক্ষায় ছিলাম। দেখুন, আপনাকে দেখেই বোঝা যায় যে আপনি অনেক বড় ঘরের মেয়ে, আর আমি সামান্য একটা বেকার ছেলে। নিজেই ঠিকভাবে চলতে পারি না, তাহলে আপনাকে কিভাবে? আপনি থামুন এবার, আর বলার দরকার নেই। আমাকে কি আপনার পছন্দ এইটা বলুন আগে। আমি হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সম্মতি দিলাম। এরপর মারিয়া আর কিছু না বলে
আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে একটা নাম্বারে কল করলো। খেয়াল করলাম এটা মারিয়ার ফোন। এরপর আমার ফোন আমার কাছে দিয়ে দিল। তুমি কি করো, কোথায় থাকো, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না খারাপ, এগুলো কি আমি কিছু জিজ্ঞেস করেছি? একবারই তুমিতে চলে এসেছে? না। তাহলে কেন আমাকে ভালোবাসতে পারবে না? আমি তোমার কাছে অন্য মেয়েদের মতো দামি দামি গিফট চাইবো না, বড় কোনো রেস্টুরেন্টে গিয়ে ট্রিট চাইবো না। আমাকে শুধু এক সাগর ভালোবাসা দিলেই আমি খুশি। বিশ্বাস করো, আমি তোমার কাছে আর কিছু চাইবো না। কিন্তু কোনো কিন্তু না, আমি তোমাকে ভালোবাসি আর তুমিও আমাকে পছন্দ করো, এর মানে ভালোবাসো। সো আর কোনো কিন্তু না। এই শোনো, আমি এখন বাসায় যাব, অনেক গরম পড়েছে আজকে। ইস, তুমি তো পুরোই ঘেমে গেছো। এখনই চলো, তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসবো। থাক, সমস্যা নেই, আমার বাসার কাছেই, আমি হেঁটেই চলে যেতে পারবো। আচ্ছা, তাহলে আমিও তোমার সাথে হাঁটতে চাই। এই না না, আপনি পারবেন না, অনেক রোদ আছে রাস্তায়। তুমি পারলে আমিও পারবো। আগে তোমাকে বাসায় গিয়ে দিয়ে তারপর আমি বাসায় যাব। আপনার বন্ধুরা আছে যে? নাবিলা, রিমি, তোরা বাসায় চলে যা, আমিও সাথে যাচ্ছি। মারিয়া ওর বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলল। এরপর তারা চলে গেল। আচ্ছা, আপনি এখানে দাঁড়ান, আমি বিলটা দিয়ে আসি মামাকে। তার কোনো দরকার নেই, আমি দিয়ে দিয়েছি। এরপর আমি আর মারিয়া রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। বাসা যেহেতু কাছে ছিল তাই দেখতে দেখতে চলে এলাম, কিন্তু মারিয়াকে বুঝতে দেওয়া যাবে না যে আমি এখানে থাকি। তাই ছোট্ট একটা বাসার সামনে গিয়ে বলল, আমি চলে এসেছি, এবার আপনি বাসায় যেতে পারেন। এখানে থাকো তুমি। না, ঠিক এখানে না, গলির ভিতরে আমার বাসা, আপনি যেতে পারবেন না সেখানে। না প্লিজ, যাই না। অন্য কোনো একদিন। আচ্ছা, আমি তাহলে বাসায় যাই এখন, বিকেল বেলা আমি ফোন দিব নে। এখন বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিও, অনেক ক্লান্ত দেখাচ্ছে তোমাকে। আচ্ছা, এবার তো আপনি আসুন, এত কেয়ার নিতে হবে না। আচ্ছা। এরপর আমি বাসার দিকে যেতে লাগলাম, তখনই আবার মারিয়া আমাকে ডাক দিল। আমি পিছে ঘুরে মারিয়ার দিকে তাকালাম। আই লাভ ইউ। আমি একটা মুচকি হাসি দিয়ে বাসার দিকে হাঁটা ধরলাম। বাসায় এসে নিজের রুমে গিয়ে গায়ের শার্ট খুলে বিছানায় শুয়ে পড়লাম। আর কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সবকিছু চিন্তা করতে লাগলাম। এর আগে আমি এত খুশি কখনো হয়েছে কিনা জানি না, কেন জানি আজকে খুব ভালো লাগতেছে। মারিয়ার সাথে মাত্র কয়েক ঘন্টার পরিচয়, কিন্তু মারিয়ার আচরণ দেখে বোঝার কোনো সিস্টেম নেই যে আমরা মাত্র আজকে পরিচিত হলাম। মেয়েটা অনেক ভালো। আসলে কি মেয়েটা এমন নাকি অন্য কিছু? আমাকে ভুলে গেলে চলবে না, এটা এনামুলের মেয়ে। এনামুলের একটা চাল হতে পারে এইটা, তাই আমাকে আরো সাবধান হতে হবে। যেই মাত্র চোখ বুজে ঘুমানোর চেষ্টা করতেছি, তখনই মারিয়ার হাসি ভরা মুখটা আমার চোখের সামনে ভেসে উঠতেছে। তবে একটা জিনিস অস্বীকার করা যাবে না যে মারিয়া সিমলার থেকে অনেক সুন্দর। মারিয়ার কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। বিকেলবেলা জান্নাত আর সিমলা দুজনে ছাদে বসে গল্প করতেছিল। আর হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হয়নি, জান্নাত আর সিমলা দুজনে অনেকটা ফ্রেন্ডের মতো। অনেকদিন ধরে আছে এক বাসায়। কথা বলতে বলতে জান্নাত একটা প্রশ্ন করে সিমলাকে। আচ্ছা আপু, তুমি এইভাবে আর কতদিন একা একা থাকবে? এইবার তো বিয়েটা করে নাও। জান্নাত, তুমি তো সবকিছুই জানো। আমি তোমার ভাইয়ের জন্য নিজের সব কিছু ছেড়ে এখানে পড়ে আছি। আমার বিশ্বাস শ্রাবণ একদিন ঠিকই ফিরে আসবে। আর আমি যদি ওকে সবকিছু খুলে বলি, তাহলে ও আমার উপরে বেশি সময় রাগ করে থাকতে পারবে না। আচ্ছা আপু, তুমি ভাইয়া যদি কোনোদিন ফিরে না আসে তাহলে কি করবে তুমি? সিমলা একটা মুচকি হাসি দিয়ে, শ্রাবণ ফিরে আসবে, মুখে ফিরে আসতেই হবে। আর যদি কোনোদিন ফিরে না আসে, তাহলে আর কি করা যাবে? এইভাবেই বাকি জীবনটা পার করে দেব। এত ভালোবাসো ভাইয়াকে? সেটা তোমার থেকে ভালো আর কে জানে। আপু, মনে করো ভাইয়া যদি বিয়ে করে ফেলে তাহলে কি করবে? আমি শ্রাবণকে খুব ভালো করেই চিনি, এটা অসম্ভব। শ্রাবণের দ্বারা এটা সম্ভব না। আর যদি বিয়েও করে নেয়, তাহলে বুঝে নেব যে ওইটা আমার শ্রাবণ না। আরে আপু, চিন্তা নেই, ভাইয়া ঠিকই একদিন এসে পড়বে। সেই আশাতেই তো বেঁচে আছি, কিন্তু একটা ফাজিলের জন্য সেটাই সম্ভব হচ্ছে না। কোন ফাজিল? আরে তোমার ওই ভাইয়া কি যেন নাম? মনে পড়েছে, ইমন। ও আমাকে দিনে 14 বার ভালোবাসি ভালোবাসি বলে, আমাকে একদম পাগল বানিয়ে দিয়েছে। সিমলার কথা শুনে জান্নাত হাসবে না কান্না করবে কিছুই বুঝতেছে না। আর মনে মনে বলে, ভাইয়া তুই তো মাস্টারপিস, কি প্ল্যান রে ভাই। অপরদিকে এনামুল তার গোডাউনে বসে আছে। তার সামনে প্রায় 20-30 জন ছেলে পেলে সবাই দাঁড়িয়ে আছে।
জি ভাই, ওর জীবনে দুটো মেয়ে আছে, দুটোকেই মনে হয় ও ভালোবাসে। কি বলিস? আমাদের নায়ক তাহলে প্রেমও করে? এই না হলে নায়ক। এই শোন, সবাই মন দিয়ে একটা কথা শুনে রাখ। জি ভাই, বলেন। ওই শ্রাবণ আমাকে অপমান করেছে, তোমাকে সারা কলেজের সামনে মেরেছে। এখন লোকজন আমাকে তেমন ভয় পায় না, তাই প্রথমে ওর কাছের মানুষদের সরিয়ে দিব, এট লাস্টে ওকে সবার সামনে কুত্তার মতন মারবি। জি ভাই, আপনি নিশ্চিন্ত হয়ে থাকুন, এই রবি সময় বুঝে ওর উপরে আক্রমণ করবে। বিকেলবেলা ঘুম ভেঙে গেলে ফোনের আওয়াজে আমি ঘুমিয়ে ঘুমিয়ে ফোনটা রিসিভ করলাম। হ্যালো হ্যালো। ওই, তুমি এখনো ঘুমিয়ে আসছো? সে কখন বাসায় গেছো, খেয়াল আছে? খুব ঘুম পেয়েছিল। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে তোমার বাসার পাশে পার্কে চলে এসো, তোমাকে একটু মন ভরে দেখতে ইচ্ছে করতেছে। আমাকে দেখার কি আছে, বুঝি না আপনার কাণ্ড। ভাইয়া তুই কি ফ্রি আছিস? না, আজকে একটু কাজ আছে। কেন, কিছু হয়েছে? না, এমনিতেই। আচ্ছা ঠিক আছে, তাহলে অন্য একদিন বলবো। আচ্ছা। এরপর ফোনটা রেখে দিলাম। আজকে বিকালে আবার নাজমুলকে ট্রিট দেওয়ার কথা। আল্লাহ, কোন দিকে যে যাই আমি তাড়াতাড়ি তৈরি হয়ে বাসা থেকে বের হলাম। একটু স্বাভাবিকভাবেই গেলাম। বাসার সামনে থেকে একটা রিক্সা নিয়ে মারিয়ার বলা পার্কের দিকে যেতে লাগলাম। প্রায় 10 মিনিট পরে গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। রিক্সাওয়ালা মামাকে ভাড়া দিয়ে আমি পার্কের ভিতরে ঢুকলাম। অনেকদিন পার্কে আসা হয়নি, সময়ই হয়ে ওঠে না। আমি আশেপাশে দেখতে লাগলাম। তখনই খেয়াল করলাম মারিয়া একটা বেঞ্চে বসে আমাকে হাত নাড়িয়ে সেখানে যেতে বলতেছে। আমিও ভদ্র ছেলের মতো মারিয়ার কাছে গেলাম। এরপর যথাসম্ভব দূরত্ব বজায় রেখে মারিয়ার পাশে বসে পড়লাম। দুপুরে খাবার খেয়েছো? খেয়েছি। আপনি? মিথ্যা বলে কোনো লাভ নেই, আমি জানি তুমি মিথ্যা বলতেছো, তোমার চোখ দেখে বোঝা যাচ্ছে। চলো আমরা একসাথে একটা রেস্টুরেন্টে যাই, সেখানে গিয়ে কিছু খেয়ে আসি। না, আমি যাব না। আমার কাছে এখন টাকা নেই, আর ওখানে গিয়ে শুধু শুধু টাকা নষ্ট করার কোনো মানে হয় না। তোমাকে আমার সাথে আসতে বলেছি, আসবে ব্যাস। আমি থাকতে তোমাকে টাকা চিন্তা করতে হবে না। এই বলে মারিয়া আমার হাত ধরে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। রেস্টুরেন্টের ভিতরে গিয়ে পড়লাম আরেক বিপদে। আমাকে নাকি মারিয়া খাবার খাইয়ে দিবে। বলুন তো কেমন বিপদ? আমি কি বাচ্চা নাকি যে আমাকে খাবার মুখে তুলে দিতে হবে? সমস্যা নেই, আমি নিজেই খেয়ে নিতে পারবো, আপনাকে শুধু শুধু কষ্ট করতে হবে না। না, আমি খাইয়ে দিচ্ছি, তুমি চুপচাপ বসে থাকো। প্লিজ, জোর করবেন না, আমি কোনো বাচ্চা নই। এই বেয়াদ্দপ, তোমাকে চুপ থাকতে বলছি কিন্তু। এইভাবে একসময় হার মেনে মারিয়ার হাতে খাবার খেতে লাগলাম। আমি আগে জানতাম না যে মেয়েদের হাতে খাবার খেতে এত মজা। আগে জানলে অনেক আগে থেকেই খেতাম। আমার আর মারিয়ার এমন দৃশ্য দেখে রেস্টুরেন্টের অনেকেই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। এক প্রকার তাড়াতাড়ি খাবার শেষ করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। আচ্ছা, আপনি কি সত্যি এমন নাকি কোনো নাটক করতেছেন আমার সাথে? আমার এমন কথা শুনে মারিয়া রাস্তার মাঝখানে থেমে গেল। তুমি আমার চোখের দিকে তাকাও, আর আমার চোখ কি বলে দেখো। আমিও সেখানে থেমে যাই। এরপর মারিয়ার চোখের দিকে তাকাই। সত্যি তো, এই চোখে আমি শুধু ভালোবাসা ছাড়া আর কিছুই দেখতে পারতেছি না। এইবার বিশ্বাস হয়েছে? এরপর মারিয়া একটা রিক্সা দাঁড় করালো। আমি বললাম, রিক্সা থামালেন কেন? বেশি কথা না বলে রিক্সা এসে বসে পড়ো। ওয়াও, জায়গাটা অনেক সুন্দর। সুন্দর বলেই তো তোমাকে আমি এখানে নিয়ে এসেছি। আমরা এবার মনের আনন্দে এখানে বসে প্রেম করব, কেউ কিছু বলতে পারবে না। মারিয়ার কথা শুনে আমি কিছু বললাম না, শুধু একটা হাসি উপহার দিলাম। এরপর আমরা একটা ফাঁকা জায়গায় গিয়ে বসে পড়লাম। মারিয়া এখানে আসার সময় বাদাম কিনে নিয়ে এসেছিল। দুইজনই বাদাম খাইতেছি আর নদীর পানির ঢেউ দেখতেছি। আচ্ছা মারিয়া, আপনি আমার মাঝে কি এমন দেখলেন যে আমার সাথে আপনার প্রেম করতে হবে? তোমার হাসি, তোমার গুছিয়ে কথা বলার স্টাইল, তোমার চুলের স্টাইল, আর সবচেয়ে বেশি যেটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে তোমার ওই চোখ।